T minus 1 minute. T minus 50 seconds. T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো শুরুতেই কাইন্ডলি সবাই একটু ইনফর্ম করবেন যে আমার ভয়েস আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। তো কাইন্ডলি সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। ওকে, আশা করছি সকলে আমার ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছেন এবং আমাকে আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি বিগত ক্লাসগুলোতে আমরা হচ্ছে ক্যামেরার খুঁটিনাটি প্রত্যেকটি বিষয় সম্পর্কে জেনেছি, ক্যামেরার ভেতর এবং বাইরের প্রত্যেকটি বিষয় সম্পর্কেই তো আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং সেই সাথে আমরা শিখেছি আউটডোর শটের ক্ষেত্রে আমরা কোন ধরনের রুল মেনটেন করব, ইনডোর শটের ক্ষেত্রে কোন ধরনের রুল মেনটেন করব, কোন ধরনের শটে কী ধরনের সমস্যা হতে পারে কিংবা কোন ফ্রেমে কোন অ্যাঙ্গেলে আমরা কখন শট নিব ইত্যাদি প্রত্যেকটা বিষয় সম্পর্কিত জেনেছি। সেই সাথে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসও করেছি, অর্থাৎ ক্যামেরা সেট আপ কীভাবে করবো আউটডোর ইনডোরের ক্ষেত্রে, কিভাবে ক্যামেরা সেট আপ করলে ভালো হবে কিংবা লাইটিং সেট আপ সম্পর্কেও আমরা প্র্যাকটিক্যাল একটা ধারণা নিয়ে নিয়েছি। তো বেসিক্যালি আমরা স্মার্টফোন দিয়ে তো ক্যামেরা কন্টেন্ট ক্রিয়েশনের প্রত্যেকটা বিষয় সম্পর্কেই তো আলোচনা করেছি। তো আজকের ক্লাসটি হচ্ছে যারা আমরা ডিএসএলআর দিয়ে হচ্ছে ক্যামেরা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই তাদের জন্য, অর্থাৎ যারা হচ্ছে স্মার্টফোন দিয়ে ক্যামেরা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই এবং পরবর্তীতে হচ্ছে একটা ডিএসএলআর কেনার ইচ্ছা আছে, অথবা যাদের কাছে হচ্ছে অলরেডি ডিএসএলআর রয়েছে তারা কিভাবে হচ্ছে ক্যামেরা কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করবেন। যেমন ধরেন আমরা নর্মালি কি করি যে ডিএসএলআর দিয়ে ভিডিও তৈরি করা কিংবা স্মার্টফোন দিয়ে ভিডিও তৈরি করা আমাদের কাছে সিমিলার মনে হয়, কিন্তু আসলেই দুটো জিনিস কিন্তু একই না। অর্থাৎ যারা হচ্ছে স্মার্টফোন দিয়ে ভিডিওগ্রাফি তৈরি করতে চান তাদের জন্য আলাদা কিছু রুল এবং যারা হচ্ছে ডিএসএলআর দিয়ে ভিডিও তৈরি করতে চান তাদের জন্য আলাদা কিছু রুল রয়েছে। তো আজকের ক্লাসে হচ্ছে আমি সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব যে যারা ডিএসএলআর দিয়ে ভিডিও তৈরি করতে চান তারা হচ্ছে ঠিক কোন কোন বিষয়গুলো একটু মেনটেন করবেন, কিভাবে শট নেবেন, তাদের ক্ষেত্রে অ্যাঙ্গেলিং ফ্রেমিংটা ঠিক কিভাবে করবেন, কোন সেটআপে কোন ধরনের শট নিলে আপনার সুবিধা হবে কিংবা ডিএসএলআর দিয়ে ভিডিও করার সময় কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। তো কাইন্ডলি প্রত্যেকেই হচ্ছে আজকের ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবেন, কেননা যাদের কাছে মনে হচ্ছে না যে আমার তো এটা দরকার নেই কিংবা আমি তো স্মার্টফোন দিয়ে ভিডিও করব, তাদের জন্য বলে রাখি যে তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, কেননা পরবর্তীতে হয়তো বা আপনারাও কখনো ডিএসএলআর কিনবেন বা ডিএসএলআর দিয়ে হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন করবেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি ইম্পর্টেন্ট।
তো শুরুতেই হচ্ছে আমি স্লাইডে চলে যাব, দেন একে একে প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো কাইন্ডলি কেউই ধৈর্য হারাবেন না, প্রত্যেকেই হচ্ছে ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবেন। তো শুরুতেই চলে যাব স্লাইডে। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন। কাইন্ডলি সবাই আবারও একটু কনফার্ম করবেন যে আমার ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং কম্পিউটার স্ক্রিন ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা। কাইন্ডলি সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। ওকে, ওকে, ওকে। আশা করছি সকলেই হচ্ছে কম্পিউটার স্ক্রিন ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন এবং আমার ভয়েস আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন। বিগত 2 থেকে 3টি ক্লাস নেওয়া হয়েছে আপনাদের, সেখানে হচ্ছে আমি ক্যামেরা বেসিক সম্পর্কে বেশ ভালো একটা ধারণা দিয়ে দিয়েছি। সেকেন্ড ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে ফ্রেমিং অ্যাঙ্গেলিং সম্পর্কে বলেছি এবং থার্ড একটা পোর্শন ছিল যেখানে হচ্ছে আমি আপনারা আপনারা শ্যুট নিতে গেলে কোন কোন ধরনের সমস্যা হতে পারে এই বিষয়ের উপর বিস্তারিত বেশ একটা প্র্যাকটিক্যাল ক্লাসও নিয়েছি। তো সেই অনুপাতে হচ্ছে আজকে যে ক্লাসটা থাকার কথা সেটাই হচ্ছে আজকে ক্যামেরা কন্টেন্ট ক্রিয়েশন উইথ ডিএসএলআর। অর্থাৎ আমরা যারা স্মার্টফোন দিয়ে সিনেমাটোগ্রাফি করতে চাই না বা স্মার্টফোন দিয়ে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে চাই না, যাদের কাছে ডিএসএলআর আছে তারা হচ্ছে কিভাবে ভিডিও তৈরি করবেন বা তাদের কন্টেন্ট কিভাবে তৈরি করবেন সেই গোটা বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব। এখন হতে পারে যে অনেকেই মনে করতে পারেন যে আমি তো স্মার্টফোন দিয়ে ভিডিও করব, তাহলে কি আমি ডিএসএলআর যে ক্লাসটা চলতেছে বা ডিএসএলআর দিয়ে যেভাবে ক্যামেরা কন্টেন্ট ক্রিয়েশন করা যাবে এই ক্লাসটা কি আমি করব না? অবশ্যই করবেন। আপনি তো একটা টাইম পরে যে আপনিও তো ডিএসএলআর একটা কিনবেন এবং আপনার কন্টেন্টের মান আরও উন্নত করার জন্য আপনি তো তখন ডেফিনেটলি ডিএসএলআর দিয়েই ভিডিওগ্রাফি করবেন। তো সেই জন্য হচ্ছে আজকের ক্লাসটি আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ যারাই আমরা ভিডিওগ্রাফি করতেছি বা যারাই হচ্ছে ভিডিওগ্রাফি দিয়ে কোনো কন্টেন্ট বানাতে চাচ্ছি তাদের সবার জন্যই হচ্ছে আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। এবং আজকের ক্লাসের ভেতরে হচ্ছে আপনারা জানেন না এমন অনেক বিষয় সম্পর্কে হচ্ছে জানবেন। তো কাইন্ডলি সবাই একটু মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবেন। দেখেন, নর্মালি কি হয় যে আমরা তো স্মার্টফোন দিয়ে ভিডিও করতে চাই, অনেকে হচ্ছে ডিএসএলআর দিয়ে ভিডিও করতে চাই, কিন্তু এটা বেসিক্যালি ডিপেন্ড করবে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি ডিএসএলআর দিয়ে একটা কন্টেন্ট তৈরি করছেন কিন্তু আরেকজনও হচ্ছে স্মার্টফোন দিয়ে একটা কন্টেন্ট তৈরি করলো, স্মার্টফোনের কন্টেন্টের মান অনেক ভালো হলো, কারণ হচ্ছে সে অনেক রুল মেনটেন করে করলো, সে হচ্ছে যথেষ্ট ফ্রেমিং অ্যাঙ্গেলিং এগুলো সব মেনটেন করে হচ্ছে দারুণ একটা শট নিল। তাই আমি বলতে চাই হচ্ছে যারা ভিডিওগ্রাফি করতে চান না কেন প্রত্যেকের জন্যই আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। তাই কাইন্ডলি সবাই একটু একটা নোট এবং হচ্ছে একটি কলম নিয়ে দ্রুত করে বসে পড়বেন, কারণ হচ্ছে ভিতরে অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা হবে, আপনারা এগুলো হচ্ছে কাইন্ডলি একটু নোট করে রাখবেন। আর একটা ব্যাপার হচ্ছে আপনাদের বলে রাখা দরকার, তা হচ্ছে যারা হচ্ছে ডিএসএলআর দিয়ে ভিডিও করতে চাচ্ছি, যারা হচ্ছে আউটডোর হোক বা ইনডোরে ভিডিওগ্রাফি করতে যাচ্ছি, তাদের ক্ষেত্রে বেশ কিছু জিনিস হচ্ছে মেনটেন করা বেশি দরকার। কারণ আমরা স্মার্টফোনের একটা জিনিস কি, আমরা স্মার্টফোন অলওয়েজ পকেটে নিয়ে ঘুরে বেড়াই, হ্যাঁ, পর্যাপ্ত চার্জ থাকে, চাইলেই হচ্ছে ভিডিওটা অন করে দারুণ একটা শট নিয়ে ফেলা যায়। কিন্তু ক্যামেরার ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয় না। ক্যামেরার ক্ষেত্রে হচ্ছে আরও অনেক জিনিস মেনটেন করার দরকার হয়ে পড়ে। আপনি নর্মালি হচ্ছে একটা স্মার্টফোনে দিয়ে একটা ভিডিও করে দেখতে পারেন এবং ডিএসএলআর দিয়ে একটা ভিডিও করে দেখতে পারেন, দেখবেন যে হচ্ছে স্মার্টফোনে কি সুন্দর চকচকে একটা ছবি আসতেছে, কিন্তু ডিএসএলআরে আপনি অতটা চকচকে একটা ছবি পাচ্ছেন না। এর কারণ হচ্ছে ডিএসএলআরে প্রচুর আলোর দরকার হয়, অর্থাৎ ডিএসএলআরে আপনি যতটা আলো দিবেন ততটা হচ্ছে আপনি প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও সেখান থেকে পাবেন। তো কাইন্ডলি হচ্ছে যারাই হচ্ছে ডিএসএলআর দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছি তাদের জন্য আজকের ক্লাসটি হচ্ছে একদম টপ নচ একটা ক্লাস হতে চলেছে। তো কাইন্ডলি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং কেউই হচ্ছে ধৈর্য হারাবেন না।
তো চলে যাচ্ছি স্লাইডে। আমি স্লাইডে হচ্ছে আপনাদেরকে একে একে প্রত্যেকটা বিষয় হচ্ছে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো ক্যামেরা কন্টেন্ট ক্রিয়েশন উইথ ডিএসএলআর, যে বিষয়টা আপনাদের এতক্ষণ ধরে বলতেছিলাম, যে যারাই স্মার্টফোন দিয়ে করি না কেন ভিডিওগ্রাফি বা ডিএসএলআর দিয়ে করতে চাই বা অন্য কোনো যে কোনো ক্যামেরা দিয়ে করতে চাই, তাদের সবার জন্যই কিন্তু আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। আমি আজকের ক্লাসটিকে হচ্ছে বেশ কয়েকটি পোর্শনে সাজিয়েছি, অর্থাৎ বেশ কয়েকটি সিস্টেমে সাজিয়েছি। আপনারা একে একে সবগুলো সিস্টেম একে একে দেখতে পারলে সবগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারবেন। যেমন প্রথমে হচ্ছে আমি লাইটিং সম্পর্কে আপনাদের একটা বেশ ধারণা দিব, আসলে ঠিক ডিএসএলআরে কোন ধরনের লাইটিং দরকার হয়। এরপর হচ্ছে লেন্স সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব, আপনারা কোন ধরনের সাউন্ডের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবেন সে সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা থাকবে। সাথে থাকবে শুটিং মেথড, মানে কিভাবে আপনারা শ্যুট করবেন, এবং সেই সাথে থাকবে মুভমেন্টের একটা ব্যাপার। অর্থাৎ স্মার্টফোনের ব্যাপারে যে সকল বিষয় আমরা শিখেছি বা জেনেছি সে সকল বিষয় তো আমরা অলরেডি জানি, কিন্তু আরও নতুন নতুন কিছু বিষয় হচ্ছে জানা দরকার। যেমন ওই যে বললাম যে স্মার্টফোনের ক্ষেত্রে আপনি নর্মালি চাইলে একটা সাধারণ লাইট ব্যবহার করেই একটা শট নিয়ে ফেলতে পারেন, কিন্তু ডিএসএলআরের ক্ষেত্রে কিন্তু এটা আপনি পারবেন না। স্মার্টফোন আপনি নর্মালি মুভ করে হচ্ছে একটা শট নিতে পারলেন, কিন্তু ডিএসএলআর নর্মালি মুভ করে একটা শট নিতে পারবেন না। তো এই সকল বিষয় হচ্ছে আপনারা একটু কেয়ারফুল থাকবেন, এবং আমি যে যতগুলো বিষয় হচ্ছে বুঝিয়ে বলার চেষ্টা করতেছি আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, লাইটিং এর ক্ষেত্রে যেটা করা যায়, আমরা সফট বক্সের কথা তো আগের ক্লাসগুলোতে বলা হয়েছে যে সফট বক্স আপনারা ইনডোরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো শুরুতে যে লাইটটিকে দেখতে পাচ্ছেন আপনারা, এই ধরনের লাইটগুলো হচ্ছে আপনারা ইলেকট্রনিক্সের দোকানে হচ্ছে সহজে পেয়ে যাবেন, এবং এটা হচ্ছে রিচার্জেবল, অর্থাৎ আপনি এটাকে চার্জ করতে পারবেন। চার্জ করে নিয়ে আপনি আউটডোরে দারুণ ভিডিওগ্রাফি করতে পারবেন। এটাতে যথেষ্ট পরিমাণ ভালো আলো পাবেন আপনি, এবং এক চার্জে হচ্ছে দীর্ঘক্ষণ আপনি শ্যুট নিতে পারবেন। নর্মালি কি হয় যে আমরা আউটডোরে যখন যাই তখন একটা প্রপার লাইটিংয়ের দরকার, বা আপনি যখন আউটডোরে শট নিতে যাচ্ছেন তখন সাধারণত বড় ধরনের লাইট ক্যারি করা সম্ভব না, তবে এই ধরনের লাইটগুলো আপনি ক্যারি করতে পারেন। এর আরেকটা পজিটিভ দিক হচ্ছে আপনি এর উপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারবেন। আপনি এমনি নর্মালি হচ্ছে এটা সাদা আলো দিবে, আপনি তার উপরে হচ্ছে রেড ফিল্টার ইউজ করলে আপনি লাল একটা শ্যাডো বা তৈরি করতে পারবেন, ব্লু, হোয়াইট, আপনি যে ধরনের চান সেই ধরনের ফিল্টার হচ্ছে আপনি এর মাধ্যমে ইউজ করতে পারবেন, এবং এটা নিয়ে হচ্ছে আপনি ক্যারি করতে পারবেন। এবং নর্মালি হচ্ছে কোনো একটা লোকেশনে যাওয়ার সময় খুব স্মুথলি আপনি এটাকে ক্যারি করতে পারবেন এবং নিয়ে খুব সহজেই একটা শট নিয়ে নিতে পারবেন। এবং সেকেন্ড যে লাইটটি রয়েছে, এই লাইটটির সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত না। এই ধরনের লাইটগুলো হচ্ছে খুবই প্রফেশনাল লাইট বলা হয় এগুলোকে বলা হয়েছে হ্যালোজেন লাইট। গত ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে লাইট ব্লিঙ্কিং এর একটা ব্যাপার থাকে, যে লাইট ব্লিঙ্ক করে, হ্যাঁ, আমরা বাড়াতে পারি না, কমাতে পারি না, এরকম একটা ব্যাপার থাকে, বা আপনি লাইট বাড়ালে হচ্ছে ঠিকঠাকভাবে শট নিতে পারতেছেন, লাইট যখন একটু কমিয়ে দিচ্ছেন তখন ব্লিঙ্ক করতেছে। তো হ্যালোজেন লাইটের ক্ষেত্রে এই ধরনের সমস্যা ফেস করার কোনো সুযোগ নেই। হ্যালোজেন লাইট দিয়ে হচ্ছে আপনারা বেশ ওয়ার্মিশ একটা টোন তৈরি করতে পারবেন। আপনারা যখন ইনডোরের ক্ষেত্রে শ্যুট নিতে চাচ্ছেন, বা কোনো একটা ইন্টারভিউ হোক, বা হচ্ছে আপনার সেলফ ভিডিও, কিংবা হচ্ছে আপনি যে ধরনের ভিডিও ইনডোরে ক্রিয়েট করতে চান না কেন, এই হ্যালোজেন লাইট আপনার খুবই দারুণ কাজে আসবে। কারণ এই লাইটগুলো সাধারণত ব্লিঙ্ক করে না, ব্লিঙ্ক করার কোনো সুযোগ নেই, এবং এতে পর্যাপ্ত আলো আপনি পেয়ে যাবেন। এবং এগুলো মোটামুটি কম দামেই আপনি পেয়ে যাবেন, অনলাইন স্টোরগুলোতে আপনি দেখতে পারেন। এবং এই লাইটগুলো ব্যবহার করে যদি আপনি শট নেন তবে মাচ মোর বেটার আপনি শট পাবেন। আচ্ছা, এবারে শুরুতে যে লাইটটাকে রেখেছি, এই লাইটের একটা মজার ব্যাপার হচ্ছে এই লাইটটা ছড়ানোর সুযোগ নেই। অর্থাৎ আপনি এই ধরনের লাইটগুলো, এটাও রিচার্জেবল লাইট, এটাকে আপনি রিচার্জ করে নিয়ে আপনি আউটডোরে শটে যেতে পারবেন। আপনি ধরেন সন্ধ্যার সময় বা শেষ বিকেলের দিকে একটা শ্যুট চলতেছে, তো সাবজেক্টের উপর পর্যাপ্ত আলো দরকার, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এই ধরনের লাইটগুলো ব্যবহার করতে পারেন। এই ধরনের লাইটগুলো হচ্ছে আপনি জাস্ট একটা স্ট্যান্ডের সাথে বসিয়ে দিয়ে দেন হচ্ছে জাস্ট আপনার সাবজেক্টের দিকে ফোকাস করে দিলেই হচ্ছে। এবং এই লাইটের সাথে হচ্ছে আপনি আরও অনেক কিছু পেয়ে যাবেন,
যেমন হচ্ছে এই লাইটের সাথে যে চারদিকে যে শেল্ড রয়েছে, এই শেল্ডের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন তা হচ্ছে আলো চারিদিকে ছড়ানোর কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনি মেইনলি যে জায়গাটা ফোকাস করে লাইটিং করতে চান ঠিক সেই জায়গাতেই হচ্ছে ফোকাস করে লাইটিংটা করতে পারবেন, এবং এতে দীর্ঘক্ষণ আপনি শট নিতে পারবেন, কারণ এটা রিচার্জেবল, এতে অনেকক্ষণ চার্জ থাকার সুযোগ আছে। তো কাইন্ডলি হচ্ছে আপনারা যারাই আউটডোরে শট নিতে যান, যারাই হচ্ছে প্রফেশনালি ভিডিও তৈরি করতে চান, তারা হচ্ছে এই ধরনের লাইটগুলো ক্যারি করতে পারেন। এবং তারপরে যে লাইটটি রয়েছে, এই ধরনের লাইটগুলো একটু এক্সপেন্সিভ হয়, তবে এই লাইটগুলোর কিছু বিশেষত্ব আছে। অর্থাৎ এই লাইটগুলো হচ্ছে আপনি চাইলে আপনার মতো করে লাইটিংটা করতে পারবেন। অর্থাৎ আপনি যখন মনে হচ্ছে যে আমার অনেক লাইট দরকার, দেন হচ্ছে আপনি লাইট এর মাধ্যমে বাড়াতে পারবেন রেগুলেটরের মাধ্যমে, এবং আপনি আবার কমাতে পারবেন, একদম ডিম লাইটও করে নিতে পারবেন। তবে এই লাইটগুলোর দাম একটু বেশি হওয়ার কারণ হচ্ছে আপনি যখন একদম ডিম লাইটও করবেন তখনও কিন্তু এই আলোগুলো ব্লিঙ্ক করবে না। অর্থাৎ এই ধরনের লাইটগুলো কখনো ব্লিঙ্ক করে না। এগুলো সাধারণত যখন আপনারা ইনডোর শটের ক্ষেত্রে খুব প্রিমিয়াম লেভেলের শটগুলো নিতে চান, বা আপনার কন্টেন্টের মান অনেক বেশি হাই করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই ধরনের লাইটগুলো ব্যবহার করতে পারেন। এবং এই ধরনের লাইটগুলো ব্যবহার করার সময় হচ্ছে বেশ কিছু জিনিস এর সাথে মেনটেন করা দরকার। যেমন আপনি ডিরেক্ট হচ্ছে এই লাইট সাবজেক্টের উপর মারতে পারবেন না, আপনার এর জন্য ডেফিনেটলি হচ্ছে কিছু শেড দরকার হবে, বা আপনারা আমব্রেলা ইউজ করতে পারেন, হোয়াইট আমব্রেলা যেটাকে বলে, অর্থাৎ আলো যাতে সরাসরি সাবজেক্টের উপরে না পড়ে। তো বেসিক্যালি যারাই হচ্ছে ডিএসএলআর দিয়ে ভিডিও তৈরি করতে চাই, তারা চাইলে হচ্ছে গত ক্লাসে যে লাইটগুলো সম্পর্কে বলেছি, সফট বক্স ইউজ করতে পারেন। আজকে যে লাইটগুলো সম্পর্কে বলেছি, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। মোট কথা হচ্ছে আপনারা এই ধরনের লাইটগুলো চুজ করবেন যে জাস্ট বেশ অল্প বাজেটের মধ্যে বেশ কিছু ফিচার থাকে, বা বেশ কিছু ফিচার আছে, এই টাইপসের লাইটগুলো কেনার চেষ্টা করবেন। এবং যে লাইটগুলো হচ্ছে রিচার্জেবল এবং ক্যারি করা সহজ, এই ধরনের লাইটগুলোই কিন্তু আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তো আশা করছি লাইটিং নিয়ে, ডিএসএলআর এর লাইটিং নিয়ে যাদের যে ধরনের কোশ্চেন ছিল বা সমস্যা ছিল, আশা করছি সবগুলো সলভ হয়ে যাবে। আচ্ছা, যাদের ডিএসএলআর আছে তারা হচ্ছে বেশ কয়েকটা জিনিস নিয়ে হচ্ছে দোটানায় পড়ে যান। তা হচ্ছে আপনি কোন কন্টেন্টের জন্য কোন ধরনের লেন্স কিনবেন। বেসিক্যালি বলতে গেলে হচ্ছে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চান তার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন ধরনের লেন্স কিনতে চান। নর্মালি বলা হয় যে দেখা যাচ্ছে আমি প্রত্যেকটা লেন্সের ব্যাপারে হচ্ছে বিস্তারিত খুঁটিনাটি করে বলে যাব, এবং আপনি হচ্ছে আপনার মতো করে হচ্ছে লেন্স সিলেক্ট করে নেবেন। অর্থাৎ আপনার যে আপনি যেহেতু ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওর অনুযায়ী হচ্ছে কোন ধরনের লেন্স প্রযোজ্য, সেই ধরনের লেন্স হচ্ছে আপনি কিনে নেবেন। আমরা নর্মালি যে বিষয়গুলো দেখি যে আমরা ডিএসএলআর কিনলেই সাথে যে কোনো একটা লেন্স কিনে নিয়ে আসি ইচ্ছা মতো, এবং আমরা প্রপারলি জানিও না যে আসলে ঠিক কোন লেন্সের কাজ কি, বা কোন লেন্স দিয়ে কি করা যায়, এসব বিষয়গুলো আমরা অতটা জানি না। তো এই না জানার ফলে হয় কি, আমরা চাইলেই হচ্ছে কোন ধরনের শটে কোন ধরনের লেন্স ইউজ করব, এই বিষয়গুলো তখন আমরা বুঝে উঠতে পারি না। তো এই ব্যাপারগুলোর সলভ করার জন্যই হচ্ছে মূলত এই প্রশ্নটা রাখা। আচ্ছা, শুরুতে যে লেন্সটাকে দেখতে পাচ্ছেন এটা বেশ ছোট। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন যে যারা ডিএসএলআরে ফটোগ্রাফি করে তারা দেখবেন অনেক বড় বড় লেন্স ইউজ করে, কিংবা হচ্ছে মাঝারি সাইজের লেন্স ইউজ করে, মাঝে মাঝে হয়তো ছোট লেন্স দেখে থাকবেন। এই ছোট লেন্সকে বলা হয়েছে প্রাইম লেন্স। বেসিক্যালি প্রাইম লেন্স হচ্ছে মূলত যত ধরনের লেন্স আছে সব লেন্সের কিং বলা যেতে পারে, রাজা বলা যেতে পারে। অর্থাৎ প্রাইম লেন্স দিয়ে নর্মালি শ্যুট করলে অনেক বেটার কোয়ালিটির শ্যুটগুলো আপনি সেখান থেকে, বা অনেক কোয়ালিটিফুল ভিডিও সেখান থেকে তৈরি করে ফেলতে পারবেন। নর্মালি এই লেন্সের মেইন ব্যাপার হচ্ছে আপনি এটাকে জুম ইন জুম আউট করার কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনি শুধু আপনার ক্যামেরায় যতটুকু পাবেন অতটুকু নিয়েই হচ্ছে কাজ করতে হবে। আপনি এটার দিয়ে খুব বেশি কিছু করতে পারবেন না। তবে এটা যারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি ব্লার করতে চান, কারণ হচ্ছে নর্মালি প্রাইম লেন্সগুলোতে 1.8 অ্যাপারচার থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য এই ধরনের লেন্স খুবই কাজে দিবে। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে কিট লেন্স নিয়ে। কিট লেন্সের মেইন ব্যাপার হচ্ছে এই লেন্স হচ্ছে আপনি যতটা সম্ভব আপনার মতো করে জুম করতে পারবেন, দেন জুম আউট করতে পারবেন। এবং এর আরেকটা বড় ফিচার হচ্ছে এর সাথে আপনি স্টেবিলাইজার পেয়ে যাবেন। অর্থাৎ
অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা যখন হাতে করে শট নিতে যাই, হ্যান্ডহেল্ড শটগুলো নিতে যাই, তখন হচ্ছে আমাদের হাত মুভ করে, তো বেশি শেক করে, এর ফলে হচ্ছে ফুটেজ নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে যারা কিট লেন্স ইউজ করেন তারা হচ্ছে বা কিট লেন্স ইউজ করতে পারেন, এক্ষেত্রে হচ্ছে আপনার হাত শেক করলেও ফুটেজ খুব বেশি শেক করবে না, কারণ এর ভিতরে স্টেবিলাইজার দেওয়া আছে। তো প্রাইম লেন্সের ক্ষেত্রে কিন্তু আপনারা স্টেবিলাইজার পাবেন না। তবে যারা কিট লেন্স অর্থাৎ এই লেন্সটি ইউজ করতে চান তাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে কিট লেন্সে প্রচুর পরিমাণে আলো দরকার হয়। অর্থাৎ আপনি এই লেন্স দিয়ে ইনডোরের ক্ষেত্রে একটা ভালো শট নিতে পারবেন, যেমন হচ্ছে আপনি চাইলেই হচ্ছে আপনার সাবজেক্টকেও ক্যাচ করতে পারতেছেন, আপনার সাবজেক্ট যা করতেছে, বা ধরেন একটা কুকিং ভিডিও করতেছে, আপনার সাবজেক্ট এখন পেঁয়াজ কাটতেছে, তো সেই সময় হচ্ছে আপনি জাস্ট একটু জুম করলেন, জুম করে হচ্ছে ডিরেক্ট আপনি তার হাতের দিকে ফোকাস করে দিলেন। তো এই ক্ষেত্রে, এই ধরনের শটের ক্ষেত্রে এই কিট লেন্স খুবই দারুণ কাজে আসে, ইনডোর শটের ক্ষেত্রে খুবই ভালো কাজে দেয় এই ধরনের লেন্সগুলো। তো যাদের প্রপার লাইটিংয়ের একটা উৎস আছে তারা হচ্ছে এই ধরনের কিট লেন্স ব্যবহার করতে পারেন। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে বলে রাখি, এখানে হচ্ছে কিট লেন্স আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বডির উপর লেখা আছে 18 থেকে 55 মিলিমিটার। এর মেইন ব্যাপারটা হচ্ছে ধরেন আমরা যখন কোনো একটা বিষয়, মানে কোনো একটা বস্তু বা আমাদের সাবজেক্ট যখন ফোকাস করি, তখন হচ্ছে এই লেন্স এবং ইমেজ সেন্সরের মাঝখানে যে দূরত্ব থাকে, অর্থাৎ আমাদের যে লেন্স এবং ইমেজ সেন্সর, এই মাঝখানের দূরত্বকে বলা হয় মূলত ফোকাল লেন্থ। ওকে, তো এই দূরত্বকে সাধারণত হচ্ছে মিলিমিটারে মাপা হয়। যেমন ধরেন একটা জুম লেন্থের বেলায় ধরেন সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফোকাল লেন্থ এখানে দেয়া আছে 18 থেকে 55। ওকে, তো অর্থাৎ এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফোকাল লেন্থ হচ্ছে 18 থেকে 55। তো এই ধরনের লেন্সগুলো হচ্ছে নর্মালি ক্যানন অথবা হচ্ছে নিকন, যারা যারা হচ্ছে ক্যামেরা ইউজ করেন তারা এই ধরনের লেন্সগুলো ইউজ করতে পারেন, এবং এর দাম খুব বেশি না, আপনারা মোটামুটি অল্প দামের মধ্যেই হচ্ছে এই ধরনের লেন্সগুলো পেয়ে যাবেন। আচ্ছা, নর্মালি নর্মালি যারা হচ্ছে একটু আউটডোরে শ্যুট করতে চাই এবং আমাদের সাবজেক্ট থেকে সাবজেক্টে শিফট করতে চাই, তাদের জন্য এই ধরনের লেন্স বা এর জুম লেন্স এটা হচ্ছে আপনার জন্য খুবই কাজে দিবে। অর্থাৎ আমরা যারা হচ্ছে হয় যে আউটডোরে আপনার সাবজেক্ট কোনো একটা কাজ করতেছে, দেন হচ্ছে হয়তো বা কোনো একটা ঢিল ছুড়লো, বা হচ্ছে আপনার সাবজেক্ট পুকুর পাড়ে বসে মাছ ধরতেছে, দেন হচ্ছে বড়শিতে আসলে একটা মাছ উঠছে, তো ওই মাছ উঠতেছে এই ব্যাপারটারে হচ্ছে আপনি তখন দূর থেকে জুম করে হচ্ছে আপনার সাবজেক্ট থেকে ডিরেক্ট জুম করে হচ্ছে সেখানে শিফট করতে পারবেন। তো এই ধরনের লেন্সগুলো হচ্ছে এটার ফোকাল লেন্থ হচ্ছে 55 থেকে 250 মিলিমিটার, অর্থাৎ বেশ ভালো একটা জুম আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই ধরনের লেন্স ইনডোরের ক্ষেত্রে না, এই ধরনের লেন্সগুলো হচ্ছে আপনি আউটডোর শটের ক্ষেত্রে দারুণ একটা ফলাফল পাবেন এর মাধ্যমে। এবং এই লেন্সের ক্ষেত্রেও কিন্তু স্টেবিলাইজার দেওয়া আছে, অর্থাৎ আপনি যখন হাতে করে নিয়েও শট দিতে যাবেন তখনও কিন্তু হচ্ছে হাত চেক করার ফলে ফুটেজ নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা খুব একটা নেই। এবং এই ধরনের লেন্সগুলো দিয়ে হচ্ছে যারা নর্মালি অন্য ধরনের কোনো ভিডিও করতে চাই, ধরেন একটা পাখি নিয়ে ভিডিও করতে চান, সেক্ষেত্রেও হচ্ছে আপনারা এই ধরনের লেন্স ব্যবহার করতে পারেন। মোট কথা হচ্ছে এটা ডিপেন্ড করবে আপনি আসলে কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে চান তার উপরে। অর্থাৎ আপনি ইনডোরে চাইলে হচ্ছে প্রাইম লেন্স এবং কিট লেন্স দিয়ে দারুণ সব শট তুলে ফেলতে পারবেন, এবং আউটডোরে যখন আপনি কোনো একটা বাজারের মধ্যে শ্যুট নিতে যাচ্ছেন তখন এই ধরনের লেন্স ব্যবহার করে হচ্ছে শ্যুট নিয়ে নিতে পারলেন। তো এটা ভ্যারি করবে হচ্ছে আপনারা ঠিক কোন কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে চান তার উপর। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ম্যাক্রো লেন্স। আমরা ম্যাক্রো সম্পর্কে তো অনেকেই জানি যে হচ্ছে খুব কাছের জিনিস, ছোট জিনিস সেটা খুব কাছ থেকে তোলাই হচ্ছে মূলত ম্যাক্রো লেন্সের কাজ। এই ম্যাক্রো লেন্সের আর একটা ভালো ব্যাপার হচ্ছে আপনি এর সাথে সামনের দিকে ছোট লাইট পেয়ে যাবেন। অর্থাৎ মেইন ব্যাপার হচ্ছে ম্যাক্রোতে প্রচুর লাইটের দরকার, হিউজ। তো এই ব্যাপারটা কন্ট্রোল করার জন্য আপনারা লেন্সের সাথে সামান্য কিছুটা লাইটের উৎস পেয়ে যাবেন, এবং সেই সাথে আপনার সাবজেক্ট থেকে যাতে পর্যাপ্ত লাইট আসে সেই ব্যাপারটা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। ম্যাক্রোতেও হচ্ছে আপনি স্টেবিলাইজার পেয়ে যাবেন। এবং ম্যাক্রোর মেইন একটা ব্যাপার হচ্ছে যারা ছোট ছোট সূক্ষ্ম বিষয় নিয়ে ভিডিওগ্রাফি করতে চান, যেমন হচ্ছে ধরেন একটা পিঁপড়া হোক বা কোনো একটা কিছু হোক, সেক্ষেত্রে হচ্ছে ম্যাক্রো লেন্স ইউজ করতে পারেন আপনারা। তো মেইন ব্যাপারটাই হচ্ছে সেম, যে আপনারা যারা যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে চান তার উপরে ডিপেন্ড করেই হচ্ছে আপনারা লেন্সগুলো কিনবেন।
তো লেন্সের ব্যাপারে তো আপনারা অনেক কিছুই জানলেন। এক্ষেত্রে আরও কয়েকটা বিষয় হচ্ছে আর একটু বলে রাখি, তা হচ্ছে যারা আমরা আউটডোরে ফেস ক্যাম করতে চাই, অর্থাৎ হতে পারে আপনি ব্লগ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়াইড ক্যামেরা কিনলে সব থেকে বেটার, ওয়াইড লেন্স কিনলে সব থেকে বেটার হবে। কারণ হচ্ছে আপনি যেহেতু আপনার হাতে ধরেই হচ্ছে ভিডিওটা করতে চান, সেহেতু হচ্ছে আপনি ওয়াইড লেন্স ইউজ করলে মোটামুটি বেশ একটা ভালো ওয়াইড ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, সাথে আপনাকেও খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনারা কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা কোন কোন ধরনের কন্টেন্টের জন্য কোন ধরনের লেন্স ইউজ করবেন, তা হচ্ছে আপনারা ডিসাইড করে নেবেন। এরপরে আসা যাক হচ্ছে এনডি ফিল্টার। এনডি ফিল্টার নিয়ে হয়তো আমরা অনেকেই জানি না বা অনেকেই জেনে থাকবো হয়তো, এনডি ফিল্টার সম্পর্কে হয়তো আমরা অনেকেই প্রথম শুনলাম। তো বেসিক্যালি এনডি ফিল্টার হচ্ছে এক ধরনের ফিল্টার যেটা হচ্ছে মূলত ক্যামেরার লেন্সের সামনে লাগানো হয়। তো এনডি ফিল্টার নিয়ে কথা বলতে গেলে হচ্ছে 2 থেকে 3টি প্রশ্ন চলেই আসে, তা হচ্ছে হোয়াট ইজ এনডি ফিল্টার, এনডি ফিল্টার কি, হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, এবং হোয়াই ডু উই ইউজ ইট, মানে আমরা এটা কিভাবে বা কেন ইউজ করব। বেসিক্যালি নর্মালি প্রথমে বলে হচ্ছে এনডি ফিল্টার কি। এনডি ফিল্টার হচ্ছে বললাম যে এক ধরনের ফিল্টার যেটা হচ্ছে আমরা লেন্সের সামনে ইউজ করব। নর্মালি সোজাভাবে বলতে গেলে আমরা যখন বাইরে বের হই তখন হচ্ছে সূর্যের প্রচুর রোদ থাকে। তো ওই টাইমে হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে সানগ্লাস ইউজ করি। সানগ্লাস ইউজ করলে হচ্ছে তার আপনি খুব স্মুথলি চারদিকে তাকাতে পারেন, বা যেদিকে হচ্ছে আপনার তাকাতে অসুবিধা হচ্ছিল আপনি সেদিকেও তাকাতে পারবেন। তো এই ব্যাপারটার জন্য যেমন আমরা সানগ্লাস পরি, ক্যামেরার ক্ষেত্রেও সেম। ক্যামেরার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আউটডোরে কোনো একটা শট নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে প্রচুর লাইটিংয়ের একটা সমস্যা হচ্ছে, বা এমন একটা জায়গায় শ্যুট নিচ্ছেন যেখান থেকে প্রচুর লাইট রিফ্লেকশন হচ্ছে। তো এই সমস্যাগুলো সলভ করার জন্যই কিন্তু মূলত এনডি ফিল্টার। আপনারা এনডি ফিল্টার হচ্ছে শুধুমাত্র কেবল আউটডোরে ব্যবহার করার জন্যই হচ্ছে বেটার। কারণ হচ্ছে আমরা বেসিক্যালি আউটডোরে শট নিতে গেলে বিভিন্ন ধরনের লাইটিংয়ের সম্মুখীন হয়ে পড়ি, যে ধরনের লাইটগুলো মূলত আমাদের দরকার নেই, বা দেখা যাচ্ছে লাইটের একটা অযথা সোর্স হচ্ছে আপনার সাবজেক্টের উপরে এসে পড়তেছে যেটা হচ্ছে দরকার নেই, বা ব্যাকগ্রাউন্ডে এমন একটা লাইট আছে যেটা হচ্ছে আপনার ফ্রেমে আনার দরকার পড়ছে না, সেক্ষেত্রে হচ্ছে আপনি এনডি ফিল্টার ইউজ করতে পারেন। এনডি ফিল্টার যে পুরোপুরি আলোটাকে কম করে দিবে এমন না। এনডি ফিল্টার হচ্ছে মূলত আলোটাকে হচ্ছে সফট করে দিবে, মেইন ব্যাপারটাই হচ্ছে তাই। হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, এটা নর্মালি কাজ করে হচ্ছে, আচ্ছা যে বিষয়টা বলতেছিলাম যে এনডি ফিল্টার আসলে ঠিক কিভাবে কাজ করে। নর্মালি চিন্তা করেন যে হচ্ছে আমাদের ক্যামেরার যে লেন্স থাকে, এই লেন্সের ডায়ামিটার তো অনেক বড় থাকে বা খোলা যায়। যেমন হচ্ছে আপনি অ্যাপাচার যদি 1.8 দেন তাহলে হচ্ছে ডায়ামিটার অনেক বেশি খুলে যায়, অনেক বেশি আলো সে সেখান থেকে নেয়। তো আপনি দেখা যাচ্ছে আউটডোরে কোনো একটা শট নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে অনেক বেশি লাইট চলে আসতেছে। তো এক্ষেত্রে আপনি কি করবেন, এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন তা হচ্ছে আপনি হয়তো বা অ্যাপাচার আর একটু বাড়িয়ে দিলেন, সেক্ষেত্রে ডায়ামিটার একটু ছোট হলো, আলো একটু কম পেলেন, কিন্তু সেক্ষেত্রে আবার ব্লাওয়ার হওয়ার বা আপনার সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড ব্লাওয়ার হচ্ছে কমে গেল। তো এই সমস্যা সমাধানের জন্যই কিন্তু হচ্ছে এনডি ফিল্টার ইউজ করা হয়। কারণ এনডি ফিল্টারের মূলত হচ্ছে এক ধরনের ফিল্টার যেটা হচ্ছে আলো প্রবেশ করতে বাধা দেয় আর কি। মোট কথা হচ্ছে লেন্সের মধ্যে আলো প্রবেশ করতে এটি বাধা দেবে, এবং এর ফলে হচ্ছে আপনি প্রপার হচ্ছে একটা শট সেখান থেকে নিতে পারবেন। আমরা এটা আরও সহজভাবে বুঝতে গেলে হচ্ছে আমরা যেমন সানগ্লাস পরি, সানগ্লাস যেমন সূর্যের আলো ডিরেক্ট আমাদের চোখে ঢুকতে দেয় না বা চোখে এসে পড়তে দেয় না, ঠিক সেম এনডি ফিল্টারও ঠিক একই কাজ করে। এনডি ফিল্টার হচ্ছে বলতে গেলে লেন্সের এক ধরনের সানগ্লাস, সোজা বাংলা আর কি। হোয়াই ডু উই ইউজ ইট, অর্থাৎ আমরা কেন এটা ইউজ করব। ওই যে বলতেছিলাম, নর্মালি চিন্তা করেন যে আপনি এমন একটা লোকেশনে গেছেন যে লোকেশনে হচ্ছে বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে আপনি পারফেক্ট একটা শট নিতে পারতেছেন না, জাস্ট বিকজ অফ রাস্তার উপরে যে পানি আছে বা আশপাশে যে পানি, এর থেকে প্রচুর রিফ্লেকশন আসতেছে বা প্রচুর আলো চলে আসতেছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে একটা এনডি ফিল্টার ইউজ করতে পারি, যেটা হচ্ছে আপনার ওই যে আলোটা আসতেছে ওই আলোটাকে সফট করে দিবে। ফলে হচ্ছে আপনি আপনার সাবজেক্টকে সুন্দরভাবে ফুটায় তুলতে পারতেছেন, এদিক দিয়ে কোনো সমস্যা নেই। আবার ওদিক থেকে যে এক্সট্রা আলোগুলো আসতেছে এগুলো খুব সফট আকারে আসতেছে। তো কম্বিনেশনটা খুবই দারুণ। আর এই মূলত হচ্ছে এই ধরনের সমস্যা সমাধানের জন্যই কিন্তু মূলত এনডি ফিল্টার ইউজ করা হয়। এনডি ফিল্টারের অনেক ধরনের ভাগ রয়েছে বা এনডি ফিল্টার বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এক্ষেত্রে হচ্ছে আপনাকে আগে চুজ করে নিতে হবে আপনি কোন ধরনের এনডি ফিল্টার মূলত কিনবেন। হ্যাঁ, যারা হচ্ছে ফটোগ্রাফি করি তাদের ক্ষেত্রে হয়তো বা এনডি ফিল্টার অনেক দরকার হতে পারে, কিন্তু যারা ভিডিওগ্রাফি করি তাদের খুব বেশি এনডি ফিল্টারের দরকার হবে না।
2 থেকে একটা এনডি ফিল্টার হলেই মোটামুটি এনাফ হয়ে যায়। তো এনডি ফিল্টার হচ্ছে আমরা ঠিক সেই ক্ষেত্রে ইউজ করব যখন হচ্ছে আপনারা আউটডোর কোনো একটা শটে গেলেন, প্রপার হচ্ছে আপনারা একটা লাইটিং করলেন, প্রপার হচ্ছে আপনার অ্যাপাচার ঠিক করলেন, শাটার স্পিড ঠিক করলেন, সব কিছুই সেট করার পরও দেখতেছেন যে লাইটিংয়ের একটা বাজে ব্যাপার আছে ভেতরে বা লাইটে আসতেছে প্রচুর পরিমাণে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এনডি ফিল্টার ইউজ করবেন। এবার আসা যাক হচ্ছে এনডি ফিল্টার দেখতে মূলত কেমন হয়। আচ্ছা, এনডি ফিল্টারগুলো দেখতে মূলত হচ্ছে এরকমই হয়। এনডি ফিল্টার বিভিন্ন ভাগের হয়ে থাকে, যেমন ND2, 4, 8, 16, হ্যাঁ, এই ধরনের হচ্ছে এনডি ফিল্টারগুলো হয়ে থাকে এবং এক একটা এনডি ফিল্টারের এক একটা কাজ। তো বেসিক্যালি আমি যেটা বলতেছিলাম যে আমাদের খুব বেশি এনডি ফিল্টারের দরকার হবে না, আমরা 2 থেকে একটি এনডি ফিল্টার যদি একান্ত প্রয়োজন হয়, যারা হচ্ছে আউটডোরে শট নিতে চান বা হচ্ছে যারা ভ্লগ করতে চান, হতে পারে হচ্ছে আপনি দুপুরবেলা ব্লগ করতেছেন, তো সেক্ষেত্রে হচ্ছে বাইরের যে পরিমাণ রোদ, তো এই রোদের মধ্যে হচ্ছে আপনি শট ঠিকঠাকভাবে নিতে পারতেছেন না, আপনার ফেস জ্বলে যাচ্ছে, তো এই সকল ক্ষেত্রে কিন্তু আপনি এনডি ফিল্টার ইউজ করতে পারেন। এনডি ফিল্টার হচ্ছে মূলত আপনার আলো আর যে অতিরিক্ত মাত্রা, সেই মাত্রাটাকে হচ্ছে সফট করে দিবে। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি ঠিক কোন ধরনের শট নিতে চান। আপনি ND2 নিলে হচ্ছে এক ধরনের ডার্কিশ একটা টোন পাবেন এবং ND8 বা 4 ইউজ করলে আর একটু বেশি ডার্কিশ একটা টোন পাবেন। সেটা বুঝতে হলে আপনাকে এই চার্টটা একটু দেখতে হবে। নর্মালি এই চার্টটার দিকে যদি দেখেন তাহলে হচ্ছে ND নাম্বার দেওয়া আছে, এখানে ND2, ND4, ND8, 16, 32, 64, 100, 200, 500 অ্যান্ড 1000। তো এগুলো হচ্ছে এনডি ফিল্টারের নাম্বার, অর্থাৎ আপনি কোন ধরনের এনডি ফিল্টার কিনতে চান তার নাম্বারগুলো এখানে দেওয়া আছে। সেই সাথে আছে ডেনসিটি, স্টপ এবং হচ্ছে লাইট ট্রান্সমিটেন্স। অর্থাৎ লাইট ট্রান্সমিটেন্স সম্পর্কে আগে আপনাদের একটু বলে রাখি, তা হচ্ছে যারা ND2 ফিল্টার কিনবেন তারা হচ্ছে 50% আলো কম পাবেন। অর্থাৎ নর্মালি আপনি যে নর্মালি হচ্ছে যে পরিমাণ আলো আপনার লেন্সের মধ্যে ঢুকতে ছিল, ওই পরিমাণ আলো সেইটাকে 50% করে দিবে, অর্থাৎ তার 50% আলো সে কমিয়ে আনবে। এরপরে আসতেছে হচ্ছে যদি আপনি ND4 কেনেন তাহলে কি হবে, ND4 কিনলে হচ্ছে আপনি 25% আলো পাবেন সেখান থেকে, অর্থাৎ আপনার ক্যামেরাতে আপনি 25%, অর্থাৎ এই ফিল্টারটা ইউজ করলে আপনার লেন্সের ভিতর 25% আলো ঢুকবে আর কি, এরকম ব্যাপার। এরপরে আছে ND8 আছে, যেটা দিয়ে হচ্ছে মাত্র 12.50% আলো আপনার লেন্সের ভিতরে যেতে পারবে। ধীরে ধীরে হচ্ছে কমতে থাকবে। তো যারা হচ্ছে অনেক প্রফেশনালি ফটোগ্রাফি করি তাদের ক্ষেত্রে হচ্ছে নিচের দিকে লেন্সগুলো খুবই কাজে দেয়। যারা হচ্ছে আউটডোরে অনেক রৌদ্রোজ্জ্বল একটা জায়গায় হচ্ছে ফটোগ্রাফি করতে চাই তাদের ক্ষেত্রে হচ্ছে ND500, 200, 100, 64, 32 এগুলো হচ্ছে খুবই কাজে দেয়। এবং আমরা যারা ভিডিওগ্রাফি করি তাদের ক্ষেত্রে মূলত ND2 এবং ND4 হলেই হয়, এর উপরে খুব বেশি একটা যাওয়ার দরকার পড়ে না আর কি। এখন এটা ডিপেন্ড করতেছে হচ্ছে ঠিক আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন তার উপরে আর কি, বা কোন ধরনের শট নিতে চান সেক্ষেত্রে। এবার আসা যাক হচ্ছে স্টপ জিনিসটা কি। এখানে স্টপ দেখতে পাচ্ছেন যে স্টপ 1, 2, 3, 4। নর্মালি হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে যে আমাদের যে শাটার রয়েছে ক্যামেরার, সেই শাটার হচ্ছে কি করে, জাস্ট একবার খুলে দেন বন্ধ হয়। বন্ধ হওয়ার এই যে খুলে বন্ধ হওয়ার মধ্যে যে আলোটুকু সে ক্যাপচার করতে পারে, সেই আলোটুকুই হচ্ছে মূলত আপনি দেখতে পান, বা সেই আলোটুকুকেই হচ্ছে ছবি আকারে দেখায়। তো আমরা যারা ভিডিও করতে চাই এক্ষেত্রে কি হবে, এখানে স্টপ 1 এবং স্টপ 2, অর্থাৎ নর্মালি হচ্ছে আপনি যদি আচ্ছা যে ব্যাপারটা বলতেছিলাম যে এই যে স্টপ 1, 2, 3, 4, 5, 6 যে ব্যাপারটা আছে, অর্থাৎ আপনি কি পরিমাণ হচ্ছে মোশন ব্লাওয়ার পাবেন, আপনি নর্মালি যে লাইট আছে সেই লাইটটাকে হচ্ছে কতটুকু সফট করবে আর কি, তার একটা নির্দিষ্ট মাত্রা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এইটা। যেমন নর্মালি চিন্তা করেন আপনি যখন হচ্ছে শাটার স্পিড শুধুমাত্র 10-এ দিয়ে একটা ছবি তুলতেন, তখন আপনি কোন ধরনের ব্লাওয়ার পেতেন। তো এই ব্যাপারগুলো হচ্ছে মূলত আপনি কতটা মোশন ব্লাওয়ার পাবেন সেটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে স্টপের উপর, অন স্টপ, টু স্টপ। তো বেসিক্যালি আমরা ওটা না চিন্তা করে আমরা হচ্ছে শুধুমাত্র এই পার্সেন্টেজ দেখেই হচ্ছে আমরা খুব সোজাভাবেই বুঝতে পারবো যে আসলে ঠিক আমাদের কোন ধরনের এনডি ফিল্টারগুলো দরকার। নর্মালি হচ্ছে আরও সোজাভাবে দেখাতে গেলে আপনারা এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা যখন হচ্ছে ND2 ফিল্টার ইউজ করতেছি তখন হচ্ছে আমাদের লেন্সের ভিতরে এতটুকু আলো প্রবেশ করবে, যখন হচ্ছে ND4 ইউজ করতেছি তখন
এতটুকু আলো প্রবেশ করবে এবং ধীরে ধীরে হচ্ছে আমরা যত এনডি বাড়াতে থাকবো তত হচ্ছে ডার্কিশ হতে থাকবে এবং তত বেশি স্মুথ হতে থাকবে ছবি। তো এই স্মুথনেস হচ্ছে আপনার যতটা হচ্ছে আপনি যতটা স্টপ হবে, অর্থাৎ ND2-তে হচ্ছে আপনি অন স্টপ পাবেন, সেরকম যত স্টপ বাড়বে আপনি আপনার ছবির মধ্যে সেই পরিমাণ মোশন ব্লার পেয়ে যাবেন বা সেই পরিমাণ স্মুথনেস পেয়ে যাবেন। আপনি এর পরের ছবিটা দেখলে হচ্ছে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই ছবিটা দেখেন যে নো এনডি, অর্থাৎ এনডি ফিল্টার নেই যখন, তখন হচ্ছে আপনি পানিটাকে হচ্ছে খুব ক্রিস্টালভাবে দেখতে পারতেছেন, খুব ক্রিস্টাল ক্লিয়ার। এবং যখন এটা 3 স্টপে আছে তখন হচ্ছে আপনি পানিটাকে হচ্ছে বেশ খানিকটা মোশন ব্লার পেয়ে যাবেন, পানির মধ্যে দেখতে পাচ্ছেন মোশন ব্লার, এবং এটা অনেকটা সফট লাগতেছে এরকম একটা ব্যাপার। এবং আমরা যখন এটাকে 4 স্টপে নিয়ে যাব তখন দেখবেন মোশন ব্লার আরও বেশি চলে আসছে এবং এটা আরও বেশি সফট লাগতেছে। এবং ধীরে ধীরে হচ্ছে যখন 15 স্টপে নিয়ে যাবেন তখন দেখবেন যে এটি প্রচুর পরিমাণে মোশন ব্লার দিবে এবং এটি প্রচুর ঘোলা লাগবে দেখতে। তো মেইন ব্যাপারটা হচ্ছে তাই, তখন যখন হচ্ছে আপনি কোনো একটা ভিডিওগ্রাফি করতেছেন, যখন দেখতেছেন যে আলোর প্রচুর রিফ্লেকশন আসতেছে, তখন যখন আপনি এই যে অন স্টপ, 2 স্টপ, 3 স্টপের দিকে যাবেন তখন দেখবেন যে যে আলোটা আসতেছিল সেই আলোটা অনেক বেশি সফট হয়ে যাচ্ছে, হ্যাঁ, অনেক বেশি মোশনে একটা ব্লাওয়ার দিচ্ছে, যার ফলে হচ্ছে আপনার সেই লাইটটা হচ্ছে খুব বেশি ক্ষতি করবে না আপনার শটের জন্য। তো মূলত আমরা এনডি ফিল্টার এইসব কারণেই হচ্ছে ইউজ করব, অর্থাৎ আমরা যাতে আমাদের যাতে শট নিতে দু একটা জায়গায় সমস্যা হবে সেই সব সমস্যার সমাধানের জন্যই কিন্তু হচ্ছে আমরা এনডি ফিল্টার ইউজ করব। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে সাউন্ড সেটআপ নিয়ে। আমরা তো হচ্ছে নর্মালি অনেক বিষয় সম্পর্কে জানলাম, অনেক বিষয় সম্পর্কে শিখলাম, খুঁটিনাটি অনেক বিষয় প্র্যাকটিক্যালও করলাম, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে আপনি যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন, সাউন্ড একটা বড় ফ্যাক্টর। আমরা যদি প্রপার একটা মাইক্রোফোন ইউজ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক লো আসবে। আপনার ভিডিওগ্রাফির যে কন্টেন্ট, সে কন্টেন্টের মান অনেক উন্নত বানালেন, আপনি অনেক প্রিমিয়ামভাবে আপনি ভিডিও করলেন, কিন্তু সাউন্ড কোয়ালিটি লো হলো, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট দেখতে খুব একটা বেশি ভালো লাগবে না বা আপনার কন্টেন্ট খুব একটা বেশি অডিয়েন্সকে অ্যাট্রাকটিভ করতে পারবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেইন একটা ব্যাপার থাকে হচ্ছে সাউন্ড সেটআপ নিয়ে। তো সাউন্ড সেটআপের মেইন ব্যাপার হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মাইক্রোফোন কিনতে পাবো। আমরা যে অনলাইন স্টোরগুলোতে দেখলে বিভিন্ন ধরনের মাইক্রোফোন কিনতে পাওয়া যায়। তো আপনি চিন্তা করবেন হচ্ছে খুব লো রেঞ্জ দিয়ে না কিনে মোটামুটি একটা ভালো বাজেটের একটা মাইক্রোফোন কেনা যায় কিনা, কারণ যেহেতু আমরা ডিএসএলআর দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতেছি সেহেতু হচ্ছে আমাদের একটা বেশ মোটামুটি একটা ভালো মাইক্রোফোনের দরকার তো ডেফিনেটলি হবে। কারণ আমরা যারা নর্মালি স্মার্টফোন দিয়ে করি তাদের ক্ষেত্রেও সেম, তারাও হচ্ছে মাইক্রোফোন ইউজ করার ক্ষেত্রে একটু ভালো মাইক্রোফোন ইউজ করবেন যাতে করে সাউন্ড কোয়ালিটিটা আপনারা একটু বেশ প্রিমিয়াম পান। নর্মালি এই ধরনের এইখানে যে ছবিতে যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এই ধরনের মাইক্রোফোনগুলো হচ্ছে খুবই ভালো মানের মাইক্রোফোন, এবং যারা হচ্ছে ব্লগ করতে চান, হ্যাঁ, নিজেদের হাতে ক্যামেরা রেখে কথা বলতে চান, তাদের ক্ষেত্রে এই ধরনের মাইক্রোফোনগুলো খুবই দারুণ কাজে দেয়। অর্থাৎ ক্যামেরার কাছাকাছি থেকে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য এই ধরনের মাইক্রোফোন খুবই কাজে দিবে। এবং যারা হচ্ছে দূরে থেকে কথা বলতে চান, অর্থাৎ আপনার সাবজেক্ট আপনার থেকে ক্যামেরার থেকে অনেকটা দূরে, সেক্ষেত্রে আপনাদের অন্য মাইক্রোফোন ইউজ করতে হবে। কিন্তু এই যে মাইক্রোফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের মাইক্রোফোন হচ্ছে যারা ইনডোরে ভিডিও করতে চান, যারা হচ্ছে আউটডোরে ব্লগ করতে চান, অর্থাৎ ক্যামেরার কাছাকাছি থেকেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তাদের জন্য এই ধরনের মাইক্রোফোন বেস্ট। আচ্ছা, এবারে যে মাইক্রোফোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত একটু প্রফেশনাল মাইক্রোফোন আর কি। এই ধরনের মাইক্রোফোনগুলো হচ্ছে আপনি আপনার সাবজেক্টকে অনেকটা দূরে রেখেও খুব সুন্দর একটা ভয়েস সেখান থেকে পেয়ে যাবেন। তো এই ধরনের মাইক্রোফোনগুলো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে, যদি আপনারা এগুলো কিনতে পারেন তো অনেক ভালো। যারা হচ্ছে চিন্তা করতেছেন যে আমরা শর্ট ফিল্ম বানাতে চাই বা আমরা হচ্ছে ছোটোখাটো নাটক বানাতে চাই, তো তাদের ক্ষেত্রে আই থিঙ্ক এই ধরনের মাইক্রোফোনগুলোর দরকার হয়ে পড়ে। কারণ এই ধরনের মাইক্রোফোনগুলো কি আপনার সাবজেক্ট অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতেছে, তো এটা হচ্ছে মূলত ওয়্যারলেসের মতোই কাজ করবে। তো এই ধরনের মাইক্রোফোনগুলো আপনারা সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। এর সাউন্ড কোয়ালিটি খুবই হাই হয় এবং এটি হচ্ছে মাচমোর প্রিমিয়াম একটা ভয়েস আপনাকে দিবে। তো যাদের বাজেট থাকবে বা যারা এই ধরনের মাইক্রোফোনগুলো কিনতে চায় তারা হচ্ছে এই ধরনের মাইক্রোফোন কিনলে হচ্ছে সব থেকে ভালো ফলাফল পাবেন।
এরপরে আসা যাক হচ্ছে নর্মাল একটা মাইক্রোফোন। যারা নর্মালি হচ্ছে কি করি যে স্মার্টফোন দিয়ে ভিডিও করতে চাই, যারা হচ্ছে ক্যামেরা দিয়েও ভিডিও করতে চাই, কিন্তু সাউন্ড মোটামুটি একটু ভালো হলেই হচ্ছে, আমাদের খুব বেশি প্রিমিয়াম সাউন্ডের দরকার নেই। তো তারা হচ্ছে এই ধরনের মাইক্রোফোনগুলো ইউজ করতে পারেন। এই ধরনের মাইক্রোফোনগুলো সাউন্ড কোয়ালিটি খুব একটা বেশি হাই হবে না, কিন্তু তারপরও হচ্ছে মোটামুটি মিডিয়াম একটা রেঞ্জের মধ্যেই আপনাকে রাখবে। অর্থাৎ এই ধরনের মাইক্রোফোনগুলো খুব সস্তায় আপনি পেয়ে যাবেন, এবং আপনি এটাকে প্রপার ইউজ করতে পারলে মোটামুটি বেশ ভালো একটা কন্টেন্ট এর মধ্য দিয়ে হচ্ছে ক্রিয়েট করে ফেলতে পারবেন। এই ধরনের মাইক্রোফোনগুলো হচ্ছে আপনি ডিএসএলআরও ইউজ করতে পারবেন, এবং আপনি আপনার স্মার্টফোনেও ইউজ করতে পারবেন। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি, আপনার যে ভিডিও তৈরি করতেছেন সেই ভিডিওর উপরে কতটা ইফেক্ট ফেলবে তার উপরে। হতে পারে যে আপনার সাউন্ডের কোনো দরকারই নেই, আপনি বাইরে থেকে সুন্দর সব ভিডিওগুলো করে এনে দেন হচ্ছে আপনি অনলাইন থেকে যে কোনো একটা সাউন্ড ডাউনলোড করে হচ্ছে আপনি সেটার সাথে অ্যাড করলেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মাইক্রোফোনের তো কোনো দরকার হবে না। আবার দেখা যাচ্ছে আপনি খুবই কম কথা বলবেন বা খুবই দুই একটা সাউন্ড আসবে শুধু, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের মাইক্রোফোনগুলো ইউজ করতে পারেন। এবারে আসা যাক হচ্ছে যারা একটু প্রফেশনালি ভিডিও তৈরি করতে চায়, ওই যে বলতেছিলাম যে যারা ইনফোগ্রাফের ক্ষেত্রে একটা রুমের মধ্যে হচ্ছে এই ধরনের মাইক্রোফোনগুলো হচ্ছে আপনি ওয়ালের সাথে সেট করে দিতে পারেন, বা হচ্ছে উপরে টপ ওয়ালের সাথে সেট করে দিতে পারেন। আবার কেউ একজন হচ্ছে হাতে করে ধরলো, দেন হচ্ছে আপনি ভিডিও তৈরি করতে পারলেন। তো এই ধরনের মাইক্রোফোনগুলো খুবই হাই হয়, এবং এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম একটা ভয়েস আপনাকে দিবে। এই ধরনের মাইক্রোফোনগুলো সাধারণত আপনারা দেখতে পারবেন যে নাটক বা মুভি তৈরির ক্ষেত্রে হচ্ছে এই ধরনের মাইক্রোফোনগুলো ইউজ করা হয় বেসিক্যালি। তো এই ধরনের মাইক্রোফোন কেনার যদি কোনো সুযোগ আপনাদের হয়ে থাকে, বা আপনারা যারা খুবই প্রিমিয়াম কন্টেন্ট তৈরি করতে চান, যারা হচ্ছে নাটক তৈরি করতে চান, বা যারা হচ্ছে শর্ট ফিল্ম তৈরি করতে চান, তারা এই ধরনের মাইক্রোফোনগুলো ইউজ করতে পারেন। এই ধরনের মাইক্রোফোনগুলো সাধারণত হাতে করে ধরে দেন হচ্ছে মাথার উপরে ধরা হয়, আপনারা হয়তো অনেক ক্ষেত্রে জেনে থাকবেন। তো আমার মনে হয় না যে এই ধরনের মাইক্রোফোনগুলো নর্মাল কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে দরকার হবে। আপনারা নর্মাল, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েট করতেছি সেহেতু নর্মাল একটু প্রিমিয়াম মাইক্রোফোন হলেই হচ্ছে, এই ধরনের মাইক্রোফোনগুলোর কোনো দরকার হবে না আশা করছি। আচ্ছা, এখন যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রোড। এটা হচ্ছে একটা ওয়্যারলেস মাইক্রোফোন, অর্থাৎ আপনারা ক্যামেরার সাথে একটাকে সেট করে দিলেন, দেন হচ্ছে অপরটাকে হচ্ছে আপনারা যে কথা বলবে আর কি, আপনার যে সাবজেক্ট তার কাছে রাখলেই হচ্ছে এটা ওয়্যারলেসলি হচ্ছে ভয়েস ভয়েস রেকর্ড করে নেয় আর কি। এবং এর মান খুবই প্রিমিয়াম। আপনারা নর্মালি দেখে থাকবেন যে বিভিন্ন ধরনের ইউটিউবার হচ্ছে এই ধরনের ওয়্যারলেস মাইক্রোফোনগুলো ব্যবহার করে থাকে। এগুলো মোটামুটি একটু বেশি দামের, তবে এর সাউন্ড কোয়ালিটি এবং এর ফিচার অনেক বেশি। পার্সোনালি আমি সাজেস্ট করে থাকি এই ধরনের মাইক্রোফোন, যারা হচ্ছে আউটডোরে শট নিতে যান তাদের ক্ষেত্রে এই ধরনের মাইক্রোফোন বেস্ট। আচ্ছা, এরপরে আছে হচ্ছে যারা মূলত ইনডোরে বসে কথা বলতে চাই, বা যারা হচ্ছে ফেস ক্যাম ভিডিও তৈরি করতে চাই, তাদের জন্য হচ্ছে এই ধরনের মাইক্রোফোনগুলো হচ্ছে খুবই বেটার। যা এই ধরনের মাইক্রোফোনগুলো হচ্ছে আপনার ফ্রেমের মধ্যে আনলেও খুব কোনো সমস্যা নেই, কারণ এগুলো খুবই প্রিমিয়াম মাইক্রোফোন। তো এই ধরনের মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিও অনেক হাই থাকে। যাদের বাজেট একটু কম তারা এই ধরনের সেম মাইক্রোফোনের বিভিন্ন ধরনের ভার্সন পেয়ে যাবেন, বা বিভিন্ন ধরনের ক্যাটাগরি পেয়ে যাবেন, সেই অনুপাতে হচ্ছে আপনারা মাইক্রোফোন কিনতে পারেন। এই ধরনের মাইক্রোফোনগুলো হচ্ছে আপনারা টেবিলের সামনে রেখেই কিন্তু আপনারা ভয়েস রেকর্ড করে নিতে পারবেন, বা আপনার যে ভিডিও আপনি তৈরি করতে চান তার মধ্যে হচ্ছে এই মাইক্রোফোনে রেকর্ড করা সাউন্ড কিন্তু আপনারা ডিরেক্টলি নিয়ে নিতে পারেন। তো এটা কি করবে, এটা হচ্ছে যারা হচ্ছে মূলত ইনডোর ভিডিও তৈরি করতে চায়, বা যারা হচ্ছে ফেস ক্যাম ভিডিও তৈরি করতে চায়, তাদের ক্ষেত্রে এটা একটা প্রিমিয়াম ভাইব এনে দিবে, এবং সেই সাথে এর সাউন্ড কোয়ালিটিও হচ্ছে মাচ মোর বেটার। এবার আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদেরকে বলে রাখি, তা হচ্ছে আমরা যে ধরনের মাইক্রোফোনই ব্যবহার করি না কেন, আমরা বেসিক্যালি হচ্ছে সামনের দিকে যে ফিল্টার থাকে প্রত্যেকটা মাইক্রোফোনে দেখবেন উপরে ফোমের মতো একটা আবরণ থাকে। এই আবরণটা থাকা আবশ্যক, কারণ হচ্ছে আমাদের সাউন্ডের কোয়ালিটি হচ্ছে এই আবরণটা বেশ কিছুটা প্রিমিয়াম করে দেয়। কারণ
নর্মালি হচ্ছে অনেক নয়েজ আসে, আমরা যখন যে কোনো জায়গায় বসে কথা বলি না কেন অনেক পরিমাণে নয়েজ আসে বা হাই ফ্রিকোয়েন্সি যেগুলো এগুলো হচ্ছে কমে যায়, কমে হচ্ছে আপনার সাউন্ডকে একটা প্রিমিয়াম ভাইব দেয়। তাই আপনারা কখনোই এটা চিন্তা করবেন না যে আপনার যে মাইক্রোফোনের উপরে যে ফোমের মতো যে আবরণটি এটা খুলে যদি আপনি রেকর্ড করেন তাহলে হচ্ছে অনেক বেশি সাউন্ড যাবে। এটা খুবই বাজে একটা ব্যাপার, আপনারা কখনোই হচ্ছে এটা খুলবেন না। এটা হচ্ছে জাস্ট আপনার নয়েজ রিমুভ করে দেয় এবং সেই সাথে হচ্ছে আপনার সাউন্ডের একটা প্রিমিয়াম ভাইব হচ্ছে এটি এনে দেয়। তো যেটা বলতেছিলাম যে আসলে রোডের সামনে আপনার যে ফিল্টারটিকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ফিল্টারটি কিন্তু হচ্ছে আমরা যখন কথা বলবো রোডের সামনে বসে বা যে কোনো মাইক্রোফোনের সামনে কথা বললে আমাদের টোনের হাই ফ্রিকোয়েন্সি যেগুলো এগুলো হচ্ছে কিছুটা হলে ফিল্টার হয়ে দেন হচ্ছে মাইক্রোফোনের ভিতরে যাবে। এর ফলে আমাদের সাউন্ডের কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম মনে হয়। অর্থাৎ এই একটা বিষয় বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা যারা হচ্ছে যে ধরনের মাইক্রোফোনই ব্যবহার করি না কেন মাইক্রোফোনের উপরে যে ফোমের মতো একটা ফিল্টার দেওয়া থাকে যেটাকে ফিল্টার বলা হয়, এই ফিল্টারটি হচ্ছে আমরা কখনোই খুলে দেন হচ্ছে ভিডিও করতে যাব না। তাহলে কিন্তু আমাদের সাউন্ডের অবস্থা খুবই বাজে হয়ে যাবে এবং আমরা যত ভালোই সিনেমাটোগ্রাফি করি বা ভিডিওগ্রাফি করি না কেন তার কিন্তু খুব বেশি একটা মূল্য থাকবে না। তো এরপরে হচ্ছে আমরা জানবো শুটিং মেথড নিয়ে। শুটিং মেথডের জন্য হচ্ছে মূলত আমাদের বেশ কয়েকটা বিষয় খুব পুঙ্খানুপুঙ্খভাবে জেনে রাখা দরকার। এর মধ্যে হচ্ছে সেট আপ, ডিস্টেন্স, কালার মিক্সিং, প্রপার গাইডলাইন্স। তো শুটিং মেথড এই জন্য আমাদের জানা দরকার যে আমরা নর্মালি স্মার্টফোন দিয়ে যেভাবে ভিডিও করি এবং তার থেকে কিছুটা ডিফারেন্স আছে যদি আমরা ডিএসএলআর দিয়ে ভিডিও করি। তো এই সকল বিষয় নিয়ে হচ্ছে আমরা অবশ্যই আলোচনা করব। তবে একটা ব্রেকে যাব এখন। ব্রেকের পর ইনশাল্লাহ আমরা শুটিং মেথড এবং অন্যান্য আরও খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে ব্রেকের পর।
তো ওয়েলকাম ব্যাক আফটার ব্রেক। আমরা যারা এখনও জয়েন করিনি এবং যারা অলরেডি জয়েন করে ফেলেছি তারা কাইন্ডলি সবাই একটু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং পরবর্তীতে হচ্ছে অ্যাটেন্ডেন্সের যে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এটা হচ্ছে পরবর্তীতে ক্লাস শেষে সাবমিট করে দিবেন। তো আমি আপনাদের কিছুটা সময় দিচ্ছি, আপনারা কাইন্ডলি সবাই একটু দ্রুত করে অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটা নিয়ে নেবেন। ওকে, আশা করছি সকলেই হচ্ছে অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। তো আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম ব্রেকের আগে, অর্থাৎ শুটিং মেথড নিয়ে, আমরা স্মার্টফোন দিয়ে যে ধরনের ভিডিওগ্রাফি করি না কেন তার থেকে হচ্ছে ডিফারেন্ট ডিএসএলআর দিয়ে ভিডিও করা। তো সেই জন্য হচ্ছে আলাদা সেটআপের একটা দরকার আছে, আলাদা কিছু রুল মেনটেন করতে হয়, ডিস্টেন্স মেনটেন করতে হয়, কালার মিক্সিংয়ের একটা ব্যাপার আছে, গাইডলাইন্স, প্রপার গাইডলাইন্সের একটা ব্যাপার আছে। নর্মালি যে ব্যাপারটা হচ্ছে থাকে তা হচ্ছে আমরা স্মার্টফোন দিয়ে ভিডিও করলে একরকম আসে এবং ডিএসএলআর দিয়ে ভিডিও করলে একরকম আসে। যদিও মেগাপিক্সেলের একটা হেরফের থাকে, যেমন নর্মালি ধরেন 20 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, সেটা থেকে হচ্ছে আপনি একটা ভিডিও করলেন এবং আপনার স্মার্টফোনে হচ্ছে ধরেন 64 মেগাপিক্সেল 64 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিয়ে ভিডিও করলেন, তারপরে দেখবেন যে ডিএসএলআর দিয়ে যে ভিডিওটা করেছেন এটা মাচ মোর প্রিমিয়াম লাগতেছে। তো এইখানে মেইন ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে ক্যামেরার যে ইমেজ সেন্সর থাকে, অর্থাৎ এই ক্যামেরার ইমেজ সেন্সর হচ্ছে অনেক বড় থাকে। এই ইমেজ সেন্সর হচ্ছে মূলত পিক্সেলগুলোকে আলো দেখায়, এর ফলে ওই যে 20 মেগাপিক্সেলও অনেক বেশি প্রিমিয়াম লাগে, যেটা হচ্ছে আপনার ফোনের ক্যামেরার যে ইমেজ সেন্সর সেটা অনেক ছোট থাকে, এর ফলে অনেক বেশি মেগাপিক্সেল থাকা সত্ত্বেও খুব বেশি আলো পায় না। তো এই জন্যই হচ্ছে মূলত এত হেরফের হয়। তো যেহেতু আমরা ডিএসএলআর দিয়ে ভিডিও করব, সেহেতু হচ্ছে আমাদের আরও বেশ কিছু জিনিস হচ্ছে একটু জেনে রাখা দরকার। এর মধ্যে হচ্ছে প্রথমেই আসে সেটআপের একটা ব্যাপার। আমরা ডিএসএলআর দিয়ে সাধারণত যারা ইনডোরে ভিডিও করব,
তারা তো প্রপার একটা লাইটিং মেনটেন করব, যেটা হচ্ছে আমি আগেই বলেছি। যারা হচ্ছে আউটডোরে ভিডিও করব তারা হচ্ছে বিভিন্ন সেট আপ সম্পর্কে একটু কেয়ারফুল থাকবো, অর্থাৎ ডিএসএলআরে কিন্তু পর্যাপ্ত আলোর একটা দরকার হয়ে পড়ে। তো এই আলোর সোর্স যখন হচ্ছে আমরা সূর্যকে ইউজ করতে পারি, তো সূর্যের আলোকে আমরা কিভাবে আরও ভালোভাবে কাজে লাগাতে পারি, এর জন্য হচ্ছে আমরা চাইলে ডিফিউজার ইউজ করতে পারি, চাইলে একটা রিফ্লেক্টর ইউজ করতে পারি। মেইন ব্যাপার হচ্ছে আমরা আউটডোরে যখনই ক্যামেরা নিয়ে শট দিতে যাচ্ছি তখনই কিন্তু আমাদের প্রিমিয়াম একটা ফুটেজ সেখান থেকে বের করে আনতে হবে। আমাদের সাবজেক্ট আমাদের সাবজেক্ট হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কয়েকটা ডায়লগ দিচ্ছে, তো ডেফিনেটলি তার ডায়লগগুলো হচ্ছে খুব প্রিমিয়ামভাবে ক্যাপচার করতে হবে। তো এর জন্য ডেফিনেটলি তার প্রপার একটা লাইটিং দরকার, তারকে সুন্দরভাবে ফুটানোর জন্য আমাদের প্রপার একটা সেট আপ দরকার। তো আপনারা নর্মালি যেটা দেখতে পাচ্ছেন যে আপনি যখন আউটডোরে যাবেন তখন হচ্ছে একটা ডিফিউজার এবং একটা রিফ্লেক্টর নিয়ে গেলে মোটামুটি হচ্ছে সূর্যের যতটুকু আলোই আসুক না কেন আপনি প্রপার হচ্ছে একটা ভিডিও সেখান থেকে বের করে আনতে পারবেন। সেকেন্ড ইমেজের দিকে তাকালে আপনি দেখতে পারবেন যে আসলে ঠিক রিফ্লেক্টর কি কাজে লাগে। রিফ্লেক্টর হচ্ছে মূলত, আমি আগেও বলেছি আপনাদেরকে, যে রিফ্লেক্টর হচ্ছে মূলত আমাদের সাবজেক্টের ফেসের উপরে যে লাইটিংয়ের যে অভাব থাকে বা লাইটিংয়ের যে ঘাটতি, এটা হচ্ছে আপনি রিফ্লেক্টর দিয়ে পুষিয়ে নিতে পারবেন। তো আমাদের হচ্ছে মেইন ব্যাপার, আউটডোরে আমরা যেভাবেই যাই না কেন আমাদের হচ্ছে প্রপার একটা সেট আপ নিয়ে তারপর বের হতে হবে। এরপরে আসা যাক হচ্ছে ডিস্টেন্সের একটা ব্যাপার। ডিস্টেন্সের ব্যাপার হচ্ছে আমরা ঠিক কতটুকু ডিস্টেন্স আমাদের সাবজেক্টকে রেখে হচ্ছে দেন আমরা শর্টে যাব। নর্মালি দেখা যায় যে আমাদের একটা সাবজেক্ট অনেক পাহাড়ের উপর থেকে নিচের দিকে হেঁটে হেঁটে আসতেছে, তো আমাদের ক্যামেরা ঠিক কোন ডিস্টেন্সে রাখলে, কতটুকু ডিস্টেন্সে রাখলে আমরা আমাদের সাবজেক্টকে খুব সুন্দরভাবে ক্যাচ করতে পারবো বা তাকে ফুটায় তুলতে পারবো। সেকেন্ড ইমেজটা দেখলে আপনি দেখতে পারবেন যে আমাদের এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টগুলোকে আমরা ঠিক নির্দিষ্ট একটা ডিস্টেন্সে ক্যামেরাকে রেখেই কিন্তু হচ্ছে তাদেরকে ফুটায় তুলতে পারছি। আমরা এর যদি অনেক বেশি দূরে চলে যাই তাহলে হচ্ছে আমরা সাবজেক্টকে খুব বেশি ফুটায় তুলতে পারবো না, আবার খুব বেশি কাছে চলে আসলে আমরা এনভায়রনমেন্টের সাথে সাবজেক্টের যে কম্বিনেশন সেটা হচ্ছে আমরা ফুটায় তুলতে পারবো না। তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ডিস্টেন্সও এখানে একটা বড় ফ্যাক্টর, যে আমরা ঠিক কত ডিস্টেন্সে সাবজেক্টকে রেখে, আমরা কত ডিস্টেন্সে ক্যামেরা রেখে দেন হচ্ছে আমরা শ্যুট নিচ্ছি। যেমন হচ্ছে এর পরের ছবিটা দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, প্রথম ছবিটার দিকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে বেশ একটা খাবার দাবারের হচ্ছে একটা পর্ব আছে, যেটা হচ্ছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা সবাইকে একসাথেই দেখতে পাচ্ছেন এবং গোটা সিনারিওটা হচ্ছে আপনারা একসাথেই বুঝতে পারতেছেন। তো এইখানে ক্যামেরার ডিস্টেন্স হচ্ছে একটা বড় ভ্যালু প্রদান করে, কারণ আপনি ক্যামেরাটিকে ঠিক ততটুকু ডিস্টেন্সে রাখবেন যতটুকু ডিস্টেন্সে হচ্ছে আপনি আপনার পুরো সিনারিওটা একসাথে ফুটায় তুলতে পারেন। হ্যাঁ, তো খুব বেশি কাছে হলে হচ্ছে আপনি সিনারিও ফুটায় তুলতে পারবেন না, আবার খুব বেশি দূরে হলেও হচ্ছে সাবজেক্ট তার প্রাধান্যতা হারাবে। তো এই ব্যাপারগুলো একটু মেনটেন করে দেন হচ্ছে আপনি সুন্দর একটা প্রিমিয়াম শট সেখান থেকে বের করে আনতে পারবেন। এর সেকেন্ড ইমেজটা যদি আপনি দেখেন, এই সিনারিওটা দেখেই আমরা বুঝতে পারতেছি যে একজন লোক কিছু একটা বলতেছে, তার সামনে হচ্ছে অনেকগুলো মানুষ বসা। তো এই গোটা সিনারিওটা ফুটানোর জন্য ক্যামেরাটিকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রাখাটা খুবই জরুরি, যে ডিস্টেন্স থেকে হচ্ছে আপনার পুরো গল্পটাকে সুন্দরভাবে ফুটায় তুলতে পারবেন। যেমন এখানে হচ্ছে ক্যামেরাটিকে এমন একটা পজিশনে রাখা হয়েছে বা এমন একটা ডিস্টেন্সে রাখা হয়েছে যে ডিস্টেন্সে তার যে কথা বলতেছে তাকেও আনা হয়েছে, যে তার সামনে যে অডিয়েন্সরা রয়েছে তাকেও সুন্দরভাবে প্রেজেন্ট করা যাচ্ছে। তো সেই ব্যাপারটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা ঠিক যে লোকেশনেই শট নিতে যাই সেই লোকেশনে আসলে আমার সাবজেক্টকে আমি কিভাবে ফুটায় তুলে আনতে পারবো, এবং লোকেশন বেজে, অর্থাৎ যে লোকেশনেই শট নিচ্ছি সেই লোকেশনেই কিভাবে তাকে ফুটায় তুলে সুন্দর একটা শট বের করে আনতে পারবো। তো এই গোটা সিনারিওটা ডিপেন্ড করবে হচ্ছে ডিস্টেন্সের উপর, যে আপনি ঠিক কত ডিস্টেন্সে ক্যামেরা সেট করতে পারতেছেন। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা একটু কেয়ারফুল থাকবো। এরপরে আছে হচ্ছে কালার মিক্সিং। আমরা অনেক ক্ষেত্রে কি চিন্তা করি যে যতটা সম্ভব কালারফুল করার চেষ্টা করি। আপনি প্রথম ইমেজটা দেখলে দেখতে পারবেন যে এখানে আসলে রাত্রেবেলার একটা ফাংশনের বেশ কিছু
পর্ব চলতেছে হয়তো বা এরকম কিছু আমরা এই ছবির মাধ্যমে বুঝতে পারতেছি। এবং এখানে আপনি প্রপার লাইটিংয়ের একটা ব্যাপার আপনি দেখতে পারতেছেন, যেখানে হচ্ছে দারুণ একটা কালার মিক্সিং পেয়ে যাবেন, যেমন বেশ কিছু কালারের সুন্দর একটা মিক্সিং আপনি প্রথম ছবিতেই পেয়ে যাবেন। আমরা যখন আউটডোর শটে যাব তখন কালার মিক্সিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি কোন কালারের সাথে কোন কালার সিনক্রোনাইজ করায় তারপরে সুন্দর একটা শট আনবেন, এটাই হচ্ছে মেইন ব্যাপার। এখন অনেক ক্ষেত্রে এরকম হয় যে দারুণ একটা কালারফুল শট নিতে পারতেছি না বলে আমরা শটটা বাদ দিয়ে দিই। আপনি সেকেন্ডে একটা ইমেজ দেখেন, এই ইমেজটা এই ইমেজটা হচ্ছে খুবই দারুণ একটা ছবি। সবসময় আমাদের এমন মনে হইতে পারে যে প্রপার হচ্ছে কালারিং না হইলে বা প্রপার একটা লাইটিং না হইলে আমরা সেই ছবিটা আনতে পারবো না। আপনি সেকেন্ড ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কত লো লাইটে, কত লো কি বলে কালারফুল একটা ইমেজকেও কত সুন্দর একটা গল্প প্রেজেন্ট করা যায়। অনেকের কাছে মনে হইতে পারে যে আমার কাছে তো হচ্ছে 10,000 টাকার একটা ফোন, তো আমার ফোনের ভিডিওগ্রাফিতে খুব বেশি কালার আসে না বা খুব বেশি লাইটিং হয় না, হ্যাঁ, তো আমি কিভাবে এটা শট নিতে পারি। দেখেন, মেইন ব্যাপার কিন্তু তা না। মেইন ব্যাপার হচ্ছে আপনি যাই করতেছেন সেটা করার মতো করলেই হয়। আপনি সেকেন্ড ইমেজটা দেখলে বুঝতে পারবেন, সেকেন্ড ইমেজে যে একটা গল্প প্রেজেন্ট করা হচ্ছে সে এইখানে কিন্তু খুব বেশি প্রিমিয়াম ক্যামেরা দিয়ে তোলা হয়নি, এর কালার গ্রেডিংও খুবই বাজে এবং এর লাইটিংয়ের অবস্থাও খুবই বাজে, কিন্তু তারপরেও এটা খুবই দারুণ একটা গল্প প্রেজেন্ট করতেছে। তো মেইন ব্যাপারটাই হচ্ছে তাই যে আপনার কাছে যে জিনিসটা আছে আপনি শুধু গল্পটাকে টেনে বের করে আনতে হবে। আপনি যেহেতু একজন ভিডিওগ্রাফি করতে চান, আপনি যেহেতু একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, সেহেতু হচ্ছে আপনার এই ধরনের আইডিয়া অবশ্যই থাকতে হবে আপনার ভেতরে। ওকে, তো কালার মিক্সিং এর ব্যাপারটা হচ্ছে এইভাবেই ভ্যারি করে যে আসলে ঠিক কোন জায়গায় কোন লোকেশনে কিসের উপর বেস করে আপনি কোন গল্পটাকে তুলে বের করে আনতে চাচ্ছেন তার উপরে বেস করে হচ্ছে কালার মিক্সিংটা করে নেবেন। যেমন হচ্ছে এর পরের ছবিটা দেখলেই হচ্ছে আপনি বুঝতে পারবেন এখানে কালার মিক্সিং এর হচ্ছে সব থেকে ভালো উদাহরণটা এখানে পেয়ে যাবেন, যে এখানে রেড হোয়াইট ব্ল্যাকের একটা দারুণ কম্বিনেশন, সেই সাথে হচ্ছে আপনি উপরে স্কাইয়ের দিকে তাকালে নেভি ব্লু একটা শেড পাবেন বা আকাশে একটা শেড পাবেন। হ্যাঁ, গোটা সিনারিওটা দেখতেই খুবই দারুণ লাগতেছে। তো মেইন ব্যাপার হচ্ছে তাই যে আসলে আপনার সাবজেক্ট এনভায়রনমেন্টের সাথে কোন কালারে যাচ্ছে বা আপনি কোন কালারের সাথে কোন কালার সিনক্রোনাইজ করে দারুণ একটা শট তৈরি করে ফেলতে পারতেছেন, এই গোটা বিষয়টা হচ্ছে আপনি নিজেই একটু মেনটেন করে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ইউজ প্রপার গাইডলাইন্স। তো গাইডলাইনের ভেতরে আমি বেশ কিছু ধাপ রেখেছি, বেশ কিছু জিনিস হচ্ছে আপনাদের আরও ডিটেইলে বলা দরকার আমার মনে হয়েছে, এর জন্য হচ্ছে আমি আরও কিছু জিনিসপত্র রেখেছি। তা হচ্ছে এখানে প্রথমেই আছে ফিল দ্য ফ্রেম বা ক্রপিং, যেটাকে বলা হয় ডোন্ট কাট অফ লিমস, আন্ডারস্ট্যান্ড দ্য রুল অফ থার্ডস, ইউজ ফ্রেমস, মেক দ্য মোস্ট অফ লিড অফ লাইন্স। ঠিক আছে, লিড অফ লাইন্সের একটা ব্যাপার আছে, শেপ, হ্যাঁ, নো ইউর ফোকাস, ওয়াচ দ্য ব্যাকগ্রাউন্ড, লুক দ্য সিমেট্রি বা প্যাটার্নস, আর হচ্ছে ক্রিয়েট ডেপথ। তো এই ব্যাপারগুলো হচ্ছে খুব ডিটেইলে আপনাদের একটু বললে বা খুব সোজাভাবে বললে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে ঠিক কোন কোন সমস্যাগুলো হয়। নর্মালি দেখেন যে ফিল দ্য ফ্রেম বা ক্রপিং, আমরা হচ্ছে নর্মালি কি করি, আমরা নর্মালি একটা শট নিচ্ছি, আমাদের সাবজেক্ট যে জায়গায় আছে সেই জায়গায় হচ্ছে আমরা এমন একটা শট নিলাম যেখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যতটুকু জিনিস রাখতে চাচ্ছি তার চেয়ে বেশি চলে আসছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা অবশ্যই ফিল দ্য ফ্রেম করে নেবেন, অর্থাৎ ফ্রেমটাকে সম্পূর্ণ ফিল করে নেবেন, যাতে করে হচ্ছে আপনারা পরবর্তীতে যে জিনিসটা দরকার হচ্ছে না সেই জিনিসটাকে হচ্ছে ক্রপ করে দিতে পারেন। ওকে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের সাবজেক্ট যে জায়গায় দাঁড়ায় কথা বলতেছে সেই জায়গায় আশপাশে হচ্ছে আরও বেশ কিছু জিনিসপত্র চলে আসতেছে। তো এই ক্ষেত্রে আপনি ফ্রেমটাকে আরও একটু ফিল করে দিয়ে দেন হচ্ছে পরবর্তীতে আপনি যখন ফুটেজ অ্যাড করবেন তখন হচ্ছে ক্রপ করে নিলেই হচ্ছে। এরপরে আসতেছে হচ্ছে ডোন্ট কাট অফ লিমস। আমরা অনেক ক্ষেত্রে কি করি যে ভিডিওগ্রাফি করতে গিয়ে বা আমার সাবজেক্টকে বেশি প্রাধান্যতা দিতে গিয়ে দেন হচ্ছে আমরা সাবজেক্টের ধরেন নর্মালি আপনি একটা মানুষের ইন্টারভিউ নিচ্ছেন, তাকে হচ্ছে ফুল ফ্রেমে না এনে আপনি হচ্ছে তার একটা ছোট একটা শট নিচ্ছেন যেটা হচ্ছে ক্লোজ আপ শট হতে পারে। তো এই শট নিতে গিয়ে হচ্ছে আপনি তার মাথার চুল কেটে ফেলতেছেন। হ্যাঁ, তো এতে করে তার হচ্ছে প্রাধান্যতা হারায় ফেলতেছে। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। নর্মালি এই বিড়ালের ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এখানে
বিড়ালের হচ্ছে একটা কানের অংশ হচ্ছে মানে কেটে গেছে আর কি ফ্রেম থেকে। তো এর জন্য হচ্ছে ছবিটাকে খুবই বাজে লাগতেছে। তো নর্মালি হচ্ছে আমরা জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে ছবির বাম দিকে বেশ কিছুটা জায়গা আছে এবং ডান দিকে অলরেডি তার কানের কিছু অংশ কেটে ফেলা হয়েছে। তো আমরা বাম দিক চাইলেই হচ্ছে বাম দিকের জায়গাটা থেকে কিছুটা অংশ ছাড় দিয়ে আমরা ডান দিকের জায়গাটাকে দিতে পারতাম। তো এই ব্যাপারটার দিকে হচ্ছে আমরা একটু খেয়াল রাখবো যে আমরা সাবজেক্টকে প্রাধান্যতা দিতে গিয়ে যদি তার আশপাশের এনভায়রনমেন্টের অনেক জিনিসপত্র হচ্ছে কেটে না যায় বা ব্যাকগ্রাউন্ডের অনেক জিনিসপত্র প্রপারলি ফুটায় তুলতে না পারি। হ্যাঁ, হতে পারে এমন যে আমরা সাবজেক্টকে বেশি প্রাধান্যতা দিতে গিয়ে ব্যাকগ্রাউন্ডে দারুণ একটা ছবি আছে, আমরা ছবির অর্ধেকটাই হচ্ছে কেটে ফেলে দিয়েছি। এমনটা যাতে না হয়, তো আমরা হচ্ছে প্রপার একটা মিক্সিং যাতে সেখান থেকে করতে পারি, এই বিষয়ের দিকে একটু খেয়াল রাখবো। আচ্ছা, রুল অফ থার্ডস নিয়ে তো আমি আগেই হচ্ছে আগের ক্লাসে বেশ বিস্তারিত একটা বর্ণনা করে দিয়েছি। আপনারা হয়তো সেখান থেকে হচ্ছে রুল অফ থার্ডসের হচ্ছে বিস্তারিত বিষয়গুলো সেখান থেকেই জেনে নিয়েছেন। তো বেসিক্যালি এটুকু একটু শুধু মাথায় রাখতে হবে, আমরা যে ভিডিওগ্রাফি করতেছি সেটা যাতে হচ্ছে রুল অফ থার্ডস হচ্ছে মেনটেন করেই হচ্ছে ভিডিওগ্রাফিটা সম্পন্ন করি আর কি। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে ইউজ ফ্রেমস, অর্থাৎ আমরা যদি ন্যাচারালি কোনো ফ্রেম পেয়ে থাকি কোনো একটা ভিডিও শটে গিয়ে, দেন আমরা যাতে সেই ফ্রেমটাকে কাজে লাগাই। নর্মালি দেখা যাচ্ছে আপনি এই ছবিতে দেখলে দেখতে পারতেছেন যে আমরা জাস্ট ওই যে ফ্রেম ইনে আমরা একটা পড়ছিলাম না যে ফ্রেম ইন ফ্রেম, আমরা তো গত ক্লাসেই হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে বলেছি। তো এই ধরনের যদি কোনো সুযোগ থেকে থাকে তবে আমরা ডেফিনেটলি যাতে এই ধরনের শটগুলো নিয়ে আসি, কারণ ফ্রেম ইন ফ্রেম এই ধরনের ভিডিওগুলো হচ্ছে বা এই ধরনের ভিডিওগ্রাফিগুলো দেখতে খুবই প্রিমিয়াম লাগে এবং এটি দেখতে খুবই সুন্দর হয়। তো এই ছবিতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমরা ক্যামেরার যে ফ্রেম সেই ফ্রেম তো ধরেছি এবং তার মধ্যে হচ্ছে আমরা আরও ফ্রেম দেখতে পাচ্ছি। তো এই ইউজ ফ্রেমসগুলো মানে এই ফ্রেমগুলোকে কাজে লাগাবেন সব সময়। আচ্ছা, এরপরে হচ্ছে লিড ইন লাইন্স, অর্থাৎ যে বিষয়টা হচ্ছে আমরা আগেও বর্ণনা করেছি যে লিডিং লাইন্স আর কি। তো কোনো একটা জায়গায় আপনি গেলেন, সেখানে যদি আপনি ন্যাচারালি কোনো লাইন দেখতে পান বা কোনো সিমেট্রি খুঁজে পান বা কোনো শেপ খুঁজে পান, সেই শেপটাকে কাজে লাগাবেন। আপনি নর্মালি এই ছবিটা দেখলেই দেখতে পারবেন যে এখানে হচ্ছে শুরুতেই হচ্ছে বেশ কিছু শেপ এখানে দেওয়া আছে এবং তারপরে হচ্ছে আপনার সোজা লম্বা লাইন দেখতে পাচ্ছেন এবং চারদিকে হচ্ছে বেশ কিছু লাইন দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে মূলত ভিজুয়ালাইজড করে দেন হচ্ছে আপনি ভিডিওগ্রাফিটা সম্পন্ন করবেন। কারণ হচ্ছে আমরা আউটডোরে যখনই শট নিতে যাই, আমরা বিভিন্ন লোকেশনে যেহেতু শট নিতে যাব, সেখানে হচ্ছে প্রথমে খুঁজবো যে আসলে ঠিক কোন ওয়েতে শট নিলে আমার ভিডিওটা খুব বেশি সুন্দর লাগবে বা কোন ফ্রেমে শটটা নিলে আমার শটের মান অনেক বেশি প্রিমিয়াম হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে আপনাদের মাথায় সবসময় একটু রাখতে হবে। কারণ হচ্ছে যেহেতু আপনি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, সেহেতু হচ্ছে আপনার বেসিক নলেজ, ক্যামেরার উপরে অনেক নলেজ রাখাটা খুবই জরুরি এবং আপনি যাতে লোকেশন দেখলেই বুঝতে পারেন যে আসলে ঠিক এই লোকেশনে আপনি এই ক্যারেক্টার দিয়ে এই শটটা হচ্ছে আপনি সেখান থেকে নিয়ে নিতে পারবেন। বা নর্মালি চিন্তা করেন যে আপনি হচ্ছে ব্লগ করতেছেন, তো ব্লগের ক্ষেত্রে আপনি কোনো একটা জায়গায় গেলেন, সেখানে গিয়ে হচ্ছে আপনি ঠিক কোন জায়গায় দাঁড়ায় কথা বলা শুরু করবেন এবং কোন জায়গায় দাঁড়ায় শেষ করবেন, এই ব্যাপারগুলো হচ্ছে আপনি তখন নিজের মাথার মধ্যে হচ্ছে এনে নেবেন আগে, দেন হচ্ছে আপনি সেই অনুপাতে ভিডিও করলেই হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে নো ইওর ফোকাস, অর্থাৎ আমি আমার ফ্রেমে তো অনেক জিনিসই আনবো। নর্মালি আপনি চিন্তা করেন যে ব্যাকগ্রাউন্ডে কত জিনিসপত্র থাকে, বা আপনি নর্মালি হচ্ছে একটা গাছের ছবি তুলতেছেন, তো গাছের হচ্ছে আপনি এক্স্যাক্ট একটা পাতা বোঝাতে যাচ্ছেন, তো সেই পাতাটাকে হচ্ছে মেইন ফোকাসে রাখতে হবে যাতে করে অডিয়েন্স বুঝতে পারে যে আসলে ঠিক আপনি সেই পাতাটাকেই দেখাতে চাচ্ছেন। ঠিক নর্মালি হচ্ছে আপনি ধরেন বাজারের মধ্যে আপনার সাবজেক্ট হেঁটে হেঁটে আসতেছে, তো সেইখানে আপনার সাবজেক্টকে দেখেই যাতে বোঝা যায় যে সেই আসলে আপনি তাকে ক্যামেরার মধ্যে আপনি তাকেই বোঝাচ্ছেন। তো এর জন্য হচ্ছে আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র একটু মেনটেন করতে হয়। যেমন আমি আগেও বলেছি যে বিভিন্ন মুভিতে দেখবেন যে মেলায় হোক বা বিভিন্ন বাজারে হোক, সাবজেক্টকে আলাদা করার জন্য হচ্ছে ডিফারেন্ট ড্রেস পরানো হয় বা ডিফারেন্ট স্টাইলের ডিফারেন্ট কালারের ড্রেস পরানো হয়।
ঠিক তেমনি হচ্ছে আমাদের মেইন সাবজেক্টটাকে ফোকাসে রাখার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সেই সব একটু রুল মেনটেন করেই হচ্ছে করে নিব, যাতে করে হচ্ছে আমরা একটা শট নিলেই যাতে আমরা বুঝাইতে পারি যে আসলে আমরা আমাদের সাবজেক্টকে ঠিক কোন রোলে বোঝাতে চেয়েছি বা কোথায় কিভাবে বোঝাতে চেয়েছি। তো এই ব্যাপারগুলোর দিকেও হচ্ছে একটু কেয়ারফুল থাকবেন, কারণ হচ্ছে যদি আপনার মেইন যে ক্যারেক্টার আপনার মেইন যে সাবজেক্ট সে যদি ক্যারেক্টার থেকে সরে যায় বা ক্যারেক্টার যদি সে ঠিকমতো প্লে করতে না পারে, তবে সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি কাজে আসবে না। হ্যাঁ, আর এই ক্যারেক্টার প্লে করা বা এই ক্যারেক্টারটা ফুটায় তোলার মেইন কাজই হচ্ছে করবে ফোকাস। অর্থাৎ আপনার সাবজেক্টের উপর যদি আপনি ঠিকভাবে ফোকাস রেখে কাজ করতে না পারেন বা আপনার সাবজেক্টকে যদি ঠিকভাবে ফুটায় তুলতে না পারেন, দেন হচ্ছে সে তার ক্যারেক্টার ঠিকমতো প্লে করলেও কোনো কাজ হবে না। এরপরে আছে হচ্ছে ওয়াচ দ্য ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমরা এমন ব্যাকগ্রাউন্ডে শট নিব যেখানে হচ্ছে আমাদের সাবজেক্টকে খুব সুন্দরভাবে ফুটায় তুলতে পারি। নর্মালি একটা জিনিস চিন্তা করেন যে এখানে পাখির যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এর ব্যাকগ্রাউন্ড অনেকটা দূরে হতে পারে, শুধু আকাশ কিংবা অনেকটা দূরে, যেটা বোঝাই যাচ্ছে না। আমরা শুধুমাত্র আমাদের চোখ মেইন ফোকাসই যাচ্ছে হচ্ছে পাখির দিকে। এখন তার আশপাশে যদি অন্যান্য জিনিসপত্র থাকতো বা সে যদি এখন জঙ্গলের মধ্যে থাকতো, দেন হচ্ছে আমরা আশপাশে অনেক পাতা দেখতে পারতাম, তারপর হচ্ছে গাছের ডালপালা দেখতে পারতাম। তো সেগুলো হচ্ছে আমার সাবজেক্টকে দেখার মধ্যে হচ্ছে একটা ডিস্ট্রাকশন তৈরি করে দিত। তো আমাদের হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা ঠিক কোন ব্যাকগ্রাউন্ডে শট নিলে আমরা আমাদের সাবজেক্টকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করাতে পারবো, খুব সুন্দরভাবে ফুটায় তুলতে পারবো। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। নর্মালি আপনি যদি ব্যাকগ্রাউন্ডে অনেক দূরে একটা কিছু রাখেন, তবে সেটা হচ্ছে আমরা খুব ব্লাওয়ার হিসেবে দেখতে পারবো এবং আমাদের সাবজেক্টই মেইন প্রাধান্যতা পাবে। তবে এখানে একটা কথা আছে, তা হচ্ছে নর্মালি যদি আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে সাবজেক্টের একটা সিনক্রোনাইজেশন থাকে, তবে সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে যতটা সম্ভব কাছাকাছি রেখেই হচ্ছে দেন ভিডিওগ্রাফিটা শেষ করব। নর্মালি হতে পারে যে এরকম যে আমার যে সাবজেক্ট সে হচ্ছে একটা আর্ট গ্যালারিতে গিয়েছে, যেখানে হচ্ছে অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক ছবি আছে, সে ছবিগুলো দেখতেছে, দেন হচ্ছে সে কথা বলতেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড একটা ভূমিকা পালন করতেছে। তো সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের সাথেই আমাদের সাবজেক্টটাকে কীভাবে ফুটাই তুলতে পারবো এই ব্যাপারটার দিকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে সিমেট্রি বা প্যাটার্নস, যে বিষয়ে সম্পর্কে গত ক্লাসেই আমি বিস্তারিত আলোচনা করেছি যে আমরা ভিডিওগ্রাফির ক্ষেত্রে হচ্ছে ন্যাচারালি যত প্যাটার্ন আছে বা ন্যাচারালি যে সিমেট্রিগুলো আছে এগুলো হচ্ছে খুঁজে বের করার চেষ্টা করব। দেন সেই অনুপাতেই হচ্ছে আমরা একটা শট নিব। আপনি নর্মালি যে ফ্রেমটা ধরা আছে, অর্থাৎ যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমে রেখেই যদি আপনার কোনো মডেল সোজা হেঁটে যায়, তবে সেই শটটা হচ্ছে অনেক বেশি প্রিমিয়াম লাগবে। আপনি অন্য একটা অ্যাঙ্গেল নেন, অন্য একটা ফ্রেম নেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে আগে খুঁজে বের করতে হবে হচ্ছে সিমেট্রি বা প্যাটার্ন। সেই প্যাটার্ন অনুপাতে আপনি আপনার সাবজেক্টকে মুভ করাবেন, সেই অনুপাতে হচ্ছে আপনার সাবজেক্ট ক্যারেক্টার এবং তার রোল প্লে করবে। তাহলেই কিন্তু দারুণ একটা প্রিমিয়াম শট সেখান থেকে বের করে আনতে পারবেন। যারা হচ্ছে ব্লগ করতে চাই, তাদের ক্ষেত্রে কি হয় যে আমরাও এই ধরনের সিমেট্রি বা প্যাটার্নগুলো খুঁজে বের করবো। আসলে আপনি যে জায়গায় দাঁড়ায় কথা বলতেছেন বা যে ওয়েতে নিজেকে প্রেজেন্ট করতেছেন, সেই জায়গাটাও যেন খুব বেশি প্রিমিয়াম হয় এবং আপনাকে দেখতে যাতে সেই লোকেশনের মধ্যে খুব মাচ মোর বেটার মনে হয়। তো এই সকল কারণেই কিন্তু আমরা সিমেট্রি বা প্যাটার্নগুলো খুঁজবো। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ক্রিয়েট ডেপথ, অর্থাৎ আমরা যে জায়গাতে শট নিতে চাচ্ছি সেই জায়গাটিতে আসলে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা আমাদের সাবজেক্টটাকে ঠিক কোন লোকেশনে রেখে দেন হচ্ছে শট নিতে যাচ্ছি। নর্মালি চিন্তা করেন আপনার একটা সাবজেক্ট হচ্ছে পাহাড়ের উপর উঠতেছে, দেন হচ্ছে মাঝখানে একটা সমুদ্র, যেমনটা হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছেন, দেন ওই পাশে আরও একটা পাহাড় আছে। তো এইখানে আপনার যদি মেইন ফোকাসটা থাকে হচ্ছে আপনার সাবজেক্ট হচ্ছে জাস্ট পানির মধ্যে নেমে গোসল করতেছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ডেপথটাকে ঠিক রাখতে হবে যে আসলে ঠিক আমার মেইন ফোকাসে কোনটুকু যাবে, বা আমি আমার সাবজেক্টকে আমি আমার অডিয়েন্সকে ঠিক কোনটুকু দেখাবো, এটুকু হচ্ছে এই ডেপথটুকু হচ্ছে ঠিক রাখতে হবে। হ্যাঁ, 10টা মানুষ আপনার সাবজেক্টের সামনে থাকতে পারে, তো 10টা মানুষ যাতে অডিয়েন্স ক্যামেরার সামনে আসুক, কিন্তু অডিয়েন্স যাতে বুঝতেই পারে যে আসলে 10টা মানুষের পরে 11 নাম্বার যে আপনার সাবজেক্ট আছে,
হ্যাঁ, তার পেছনেও যে আরও 5-6টা মানুষ আছে, এই মেইন ব্যাপারটাই হচ্ছে ডেপথ। অর্থাৎ আপনি যাতে মানুষদেরকে বা আপনার অডিয়েন্সদের বোঝাতে সক্ষম হন যে আসলে ঠিক আপনার সাবজেক্টটা এই জায়গায় দাঁড়িয়ে এই ক্যারেক্টারটা প্লে করতেছে এবং তার ব্যাকগ্রাউন্ডে এবং ফ্রন্টেও হচ্ছে বেশ কিছু কার্যক্রম আছে। যেমনটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আমাদের কোনো সাবজেক্ট এখানে পানিতে নামে, দেন হচ্ছে আমরা বুঝতে পারবো আসলে দুটো পাহাড়ের মাঝখানে একটা ফাঁকা জায়গায় হচ্ছে আমাদের যে সাবজেক্ট রয়েছে সে হচ্ছে সেইখানে নামতেছে, বা মেইন ব্যাপার হচ্ছে সে সেইখানে গোসল করতেছে, এরকম একটা ব্যাপার। তো এই ডেপথের ব্যাপারটাও একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে মেইন একটা বড় টপিক হচ্ছে ক্যামেরা মুভমেন্টের একটা ব্যাপার। ক্যামেরা মুভমেন্ট হচ্ছে আমরা স্মার্টফোনের ক্ষেত্রে কিভাবে স্মার্টফোন মুভমেন্ট করব সেই ব্যাপার সম্পর্কে জেনেছি, এবং এরপরে হচ্ছে ডিএসএলআর কিভাবে মুভ করব এই বিষয় সম্পর্কেও কিছু জানবো। তবে এইখানে কিন্তু বেশ কয়েকটা বিষয় কিন্তু একই, অর্থাৎ আপনি হাতে ক্যামেরা নিয়ে শট দিলেন এবং হাতে একটা স্মার্টফোন নিয়ে ভিডিওগ্রাফি করলেন, এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা বিষয়বস্তু কিন্তু একই। তো আমি আপনাদেরকে জাস্ট খুঁটিনাটি এইটুকু বিষয় বোঝানোর চেষ্টা করব যে যারা হচ্ছে ডিএসএলআর দিয়ে ভিডিও করতে চান তারা ঠিক ক্যামেরা মুভমেন্ট কোন ওয়েতে কিভাবে করলে হচ্ছে সব থেকে বেশি সুবিধা হয়। তো এর মধ্যে 3টা জিনিস হচ্ছে হয়, তা হচ্ছে এক ক্যামেরা স্ট্যান্ড, 2 হচ্ছে গিম্বল, আর 3 হচ্ছে হ্যান্ডহেল্ড। অর্থাৎ আমরা ক্যামেরা স্ট্যান্ডে রেখে হচ্ছে নর্মাল ভিডিওগ্রাফি করতে পারি, ক্যামেরা গিম্বেলে লাগায় ভিডিওগ্রাফি করতে পারি, আর 3 হচ্ছে আমরা হ্যান্ডহেল্ড অর্থাৎ হাতে ধরে ভিডিওগ্রাফি করতে পারি। নর্মালি আমরা ক্যামেরা স্ট্যান্ডগুলো তো চিনে থাকি, ক্যামেরা যারই ক্যামেরা আছে তার তো একটা স্ট্যান্ড থাকার কথা, বা আমরা এটাকে হচ্ছে ট্রাইপডও বলে থাকি। তো এই আমরা নর্মালি হচ্ছে যখন কোনো স্ট্যাটিক শটগুলো নিতে চাই তখন কিন্তু আমরা ক্যামেরা স্ট্যান্ড ব্যবহার করেই দারুণ একটা শট নিয়ে নিতে পারি। তবে এই ক্ষেত্রে কিন্তু ফুটেজ ভালোই আসবে, কোনো কারণ এইখানে যেহেতু আমরা স্ট্যান্ডে ক্যামেরা ইউজ করতেছি তো সেই ক্ষেত্রে হচ্ছে শেক করার কোনো সম্ভাবনা নেই। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা ভালো একটা শট এখান থেকে বের করে আনতে পারি। শুধু আমাদের এটুকু বুঝতে হবে যে আমরা ঠিক ক্যামেরাটা কোন জায়গায় বসাবো এবং হচ্ছে আমার ক্যামেরা কোন অ্যাঙ্গেলে থাকবে, কোন কোন ফ্রেমে হচ্ছে আমরা শটটাকে নিব। আমি গত ক্লাসে হচ্ছে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে শুধুমাত্র ক্যামেরা মুভ না করেই পুরো একটা শর্ট ফিল্ম তৈরি করে ফেলা সম্ভব, স্ট্যাটিক শট দেখিয়েছিলাম আপনাদেরকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ক্যামেরা স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। এরপরে আছে হচ্ছে গিম্বল। আমরা যারা খুবই কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে চাই তারা হচ্ছে আমরা এই ধরনের গিম্বলগুলো দেখে থাকবো বা চিনে থাকবো। স্মার্টফোনের জন্য গিম্বল হয় এবং ক্যামেরার জন্য গিম্বল হয়। গিম্বলের একটা ভালো ব্যাপার হচ্ছে আপনি যতই মুভ করেন না কেন ক্যামেরা মুভ করবে না, ক্যামেরা শেক করবে না। তো আপনি রানিং শট বলেন বা হচ্ছে খুব নড়াচড়ার মধ্যে আপনি গিম্বল হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো সমস্যা নেই, আপনার ফুটেজ খুবই কোয়ালিটিফুল একটা ফুটেজ আপনি পাবেন, কোনো শেক করবে না। তাছাড়া হচ্ছে আপনার ফুটেজের মানও অনেক বেশি প্রিমিয়াম হবে। তো যারা হচ্ছে গিম্বল কেনার ইচ্ছা আছে বা গিম্বল কিনতে চাই তারা হচ্ছে গিম্বল যাতে কিনে নেই, কারণ এর ফলে হচ্ছে আপনি কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্টগুলো তৈরি করে ফেলতে পারবেন। তো গিম্বল হচ্ছে বিভিন্ন ধরনের হয়। স্মার্টফোনের জন্য যে গিম্বল রয়েছে সেই গিম্বলগুলো আপনারা স্মার্টফোনের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। আমরা কখনোই হচ্ছে এক ধরনের গিম্বল অন্যটার সাথে ইউজ করতে পারবো না। অর্থাৎ ডিএসএলআর এর জন্য আলাদা গিম্বল থাকে এবং স্মার্টফোনের জন্য কিন্তু আলাদা গিম্বল থাকে। এরপরে হচ্ছে আপনারা আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা এই ধরনের গিম্বলগুলো পেয়ে যাবেন। এই ধরনের গিম্বলগুলো হচ্ছে যারা একটু প্রফেশনালি ভিডিও তৈরি করতে চায়, যারা হচ্ছে শর্ট ফিল্ম বা নাটক তৈরি করতে চায়, তারা এই ধরনের গিম্বলগুলো হচ্ছে কিনে ফেলতে পারেন। এবং এই ধরনের গিম্বলগুলো নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে আপনি এটা ক্যারি করে খুব মজা পাবেন, কারণ এখানে একটা টপ হ্যান্ডেল আছে, আপনারা উপর থেকেও এটাকে ক্যারি করতে পারবেন এবং দুই সাইড থেকে ধরেও হচ্ছে আপনারা দারুণ সব শট নিতে পারবেন। আচ্ছা, এরপরে যে গিম্বলটা দেখানো হয়েছে এটা হচ্ছে জাস্ট আমরা অনেক বেশি যারা প্রফেশনাল থাকে নাটক বা সিনেমাটোগ্রাফি বা হচ্ছে বিভিন্ন মুভি তৈরির ক্ষেত্রে এই ধরনের গিম্বলগুলো ইউজ করা হয়। এগুলো নর্মালি আমাদের জন্য না, নর্মালি হচ্ছে যারা খুব হায়ার লেভেলে ভিডিওগ্রাফি করতে চায় তাদের জন্য হচ্ছে মূলত এই গিম্বলগুলো ব্যবহার করা হয়। তো এই গিম্বলের তেমন কোনো কাজ আমাদের নর্মাল যে কন্টেন্ট ক্রিয়েশন এর মধ্যে হচ্ছে এই গিম্বল তেমন খুব একটা বেশি কাজে আসবে না। আচ্ছা, এরপরে একটা ক্ষেত্রে হয় কি যে আমরা গিম্বল তো অনেক মোটামুটি একটা ভালো দাম, তো আমরা গিম্বল না কিনে কিন্তু আমরা গিম্বল তৈরি করে ফেলতে পারি। তো এই জন্য হচ্ছে আমি ডিআইওয়াই এর একটা সেগমেন্ট রেখেছি, অর্থাৎ ডিআইওয়াই অর্থাৎ বাড়িতে বসেই কিভাবে গিম্বল তৈরি করে ফেলতে পারেন।
তো আপনারা ইউটিউবে এর জন্য অনেক কন্টেন্ট পেয়ে যাবেন, আপনারা পছন্দসই হচ্ছে গিম্বেল সেখান থেকে তৈরি করে ফেলতে পারবেন। যেমনটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুর দিকে যে গিম্বেলটি তৈরি করা হয়েছে এটাও বাড়িতে বসেই তৈরি করা সম্ভব, এবং দ্বিতীয় যে গিম্বেলটি দেখছেন এটাও হচ্ছে বাড়িতে তৈরি করে ফেলা সম্ভব। তো আপনারা চাইলে এই ধরনের গিম্বেলগুলো বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। দেন নেক্সটে যে গিম্বেলগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। এগুলো হচ্ছে আমি রেখেছি আপনাদের জন্য, যারা হচ্ছে গিম্বেল কিনতে চায় না বা কেনার মতো সামর্থ্য নেই, তারা কিভাবে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিফুল শট নেবেন, বা একটা ডিএসএলআর আছে আপনি দারুণ সব শট কিভাবে নিতে পারবেন, এর জন্যই হচ্ছে মূলত আপনারা বাড়িতে বসে গিম্বেল তৈরি করে ফেলতে পারবেন। এবং যারা হচ্ছে স্মার্টফোন দিয়ে ভিডিও করতে চান তাদের ক্ষেত্রে এই দ্বিতীয় ছবিটা দেখলেই হচ্ছে আপনি এখানে স্মার্টফোনও অ্যাড করতে পারবেন। অর্থাৎ স্মার্টফোনের জন্য যে আলাদা গিম্বেল তৈরি করা সম্ভব, এটাও হচ্ছে আপনারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলেই হচ্ছে পেয়ে যাবেন। তো এই গেল হচ্ছে গিম্বেলের সেগমেন্ট। এবার আসা যাক হচ্ছে হ্যান্ডহেল্ড, অর্থাৎ আমরা হাতে করে যারা শট নিতে চাই এরা কিভাবে হচ্ছে খুব সুন্দর এবং পারফেক্ট একটা শট নিতে পারি। কারণ আমরা নর্মালি যখন হাত দিয়ে শট নিই প্রচুর পরিমাণে ক্যামেরা শেক করবে, বডি শেক করে, এর ফলে ফুটেজে শেকিংয়ের মাত্রা বেড়ে যায়। তো এর ফলে হচ্ছে ফুটেজের কোয়ালিটি ডাউন হয়ে যায়। তো এইখানে হচ্ছে আমি মোটামুটি 8টা পয়েন্ট রেখেছি। এই 8টা পয়েন্ট মেনটেন করে যদি আপনি শট নিতে পারেন তাহলে মোটামুটি আর কোনো বিষয়ে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা দেখেছিলাম যে স্মার্টফোনের ক্ষেত্রে আমরা হ্যান্ডহেল্ডে কিভাবে শট নিব, এবং আজকে হচ্ছে মূলত আমরা ক্যামেরা হচ্ছে হ্যান্ডহেল্ডে কীভাবে শট দিব সেই বিষয় সম্পর্কে বলবো। তো প্রথম হচ্ছে বোর্ড সওয়ে যেটা আছে, অর্থাৎ আমরা কিভাবে মুভ করলে হচ্ছে সুন্দরভাবে একটা শট নিতে পারবো। অর্থাৎ নর্মালি খেয়াল করলে আপনি দেখবেন যে সেওয়ে মানে হচ্ছে দোলা, অর্থাৎ আমরা কোনভাবে দুললে আমরা হচ্ছে যখন ক্যামেরা ধরে আছি ক্যামেরার উপর খুব বেশি একটা ইফেক্ট পড়বে না। তো এই বিষয় সম্পর্কে বলবো। দেন হচ্ছে হোল্ড ইউর ক্যামেরা ক্লোজ টু ইউর বডি, এটা আমরা আগেও পেয়েছি। হোল্ড দ্য ক্যামেরা কমফোর্টলি, লক ইউর আর্মস, অ্যাড ওয়েট, মুভ সাইডলি, টপ হ্যান্ডেল, তারপর হচ্ছে ইউজ ইউর ক্যামেরা স্ট্রাপ। তো এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত হচ্ছে পরবর্তী স্লাইডগুলো দেখলেই বুঝতে পারবেন। তো বোর্ড সামে মানে হচ্ছে আপনারা প্রত্যেকেই হয়তো নৌকায় উঠেছেন, তো নৌকা কিন্তু সামনে পেছনে দোলে না, নৌকা হচ্ছে ডানে বামে দোলে। তো এই ব্যাপারটাকে একটু খেয়াল রাখবেন যে আমরা যখন হাঁটি তখন হচ্ছে আমরা সামনে পেছনে দুলি। তো এই দুলুনিটাকে হচ্ছে আমরা যা কী করতে পারি, আমরা কনভার্ট করে ডানে বামে দুলতে পারি। ডানে বামে দুললে কী হবে, আপনার শরীর শেক করবে খুবই কম, এবং এর ফলে কিন্তু আপনার ক্যামেরা মোটেই শেক করবে না, ফলে দারুণ একটা কোয়ালিটিফুল ফুটেজ বা কন্টেন্ট সেখান থেকে বের করে আনতে পারবেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনারা অবশ্যই প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখবেন, এবং এটি খুবই কার্যকর। এরপরে আছে হচ্ছে হোল্ড ইউর ক্যামেরা ক্লোজ টু ইউর বডি, অর্থাৎ আপনি আপনার ক্যামেরাটাকে আপনার শরীরের যত কাছে রাখবেন ততই কিন্তু হচ্ছে শেক করার পরিমাণ কমে যাবে। কারণ হচ্ছে আমরা যখনই হাঁটাচলা করি তখনই হচ্ছে আমাদের বডি যতটুকু মুভমেন্ট করে আমাদের হাত তার চেয়ে বেশি মুভ করে। তো যেহেতু আমরা ক্যামেরা হাত দিয়ে ধরে থাকি সেহেতু হচ্ছে ক্যামেরায় শেক করে বেশি। তো আমরা যতটা সম্ভব বডির কাছাকাছি রাখবো যাতে করে হচ্ছে আমাদের হাত খুব কম শেক করবে এবং আমাদের ফুটেজও যাতে খুবই কম শেক হয়। এর জন্যই হচ্ছে আমরা মূলত ক্যামেরাটিকে যতটা সম্ভব আমাদের বডির কাছাকাছি নিয়ে রাখবো। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে হোল্ড ইউর ক্যামেরা কমফোর্টলি, অর্থাৎ আমরা তো হ্যান্ডহেল্ডে ভিডিও করব, তো আমাদের ক্যামেরা আমাদের ধরতে যতটা সম্ভব কমফোর্ট রাখতে হবে। অর্থাৎ আমরা খুব শক্তভাবে ধরবো না, আমাদের জন্য যার যেভাবে ক্যামেরা ধরতে সুবিধা হয় আমরা ঠিক সেভাবেই ক্যামেরাটা ধরবো এবং সেভাবেই কিন্তু শট নিব। নর্মালি কী হয় যে আমরা ক্যামেরাটিকে হচ্ছে বাম হাতের উপরে রেখে ডান হাতে মেইন বডিটাকে ধরে দেন যদি আমরা শটটা নিই তবে সেটা খুব কমফোর্টলি আপনি শটটা নিতে পারবেন। কারণ আপনি যখন ধরবেন তখনই হচ্ছে বুঝতে পারবেন যে আসলে ঠিক কতটা কমফোর্টলি আপনি ক্যামেরাটিকে ধরতে পেরেছেন। তো এই বিষয়ের দিকে একটু খেয়াল রাখবো যে আমরা যাতে খুব কমফোর্টলি ক্যামেরাটিকে ধরি এবং খুব কমফোর্টলি একটা শট নিতে পারি।
এরপরে আছে হচ্ছে লক ইওর আর্মস, অর্থাৎ আমাদের একটা আর্মস লক করে তার উপরে ক্যামেরা রেখেই কিন্তু আমরা দারুণভাবে শট নিতে পারবো। এই ধরনের টেকনিকগুলো খুবই নতুন এবং আপনারা এই ধরনের টেকনিকগুলো ইউজ করতে পারেন, কারণ এই ধরনের টেকনিকগুলো খুবই কাজে দেয়। আমি পার্সোনালি ইউজ করে দেখেছি এবং যখনই আমি হাত দিয়ে ক্যামেরা দিয়ে কোনো শট নিতে যাই তখনই হচ্ছে আমি এই ধরনের টেকনিকগুলো ব্যবহার করে থাকি। এতে করে কি হয়, আপনার আর্মস যখন লক থাকে তখন কিন্তু বডি শেক করলেও আপনার হাত কিন্তু খুব বেশি একটা শেক করে না। তো সেক্ষেত্রে কিন্তু ক্যামেরা যখন আপনি তার উপর রেখে ইউজ করছেন তখন কিন্তু আর ক্যামেরার ফুটেজ খুব একটা শেকি হয় না। তো সেক্ষেত্রে আপনার কন্টেন্টের মান যতটা সম্ভব ভালোই থাকে। তো আপনারা চাইলে এই ধরনের টেকনিকগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। এরপরে হচ্ছে অ্যাড ওয়েট, যেটা বলতেছিলাম যে স্মার্টফোনের ক্ষেত্রেও হচ্ছে আপনারা কিছুটা ভার যোগ করলে দেন হচ্ছে গ্র্যাভিটির ফলে আপনার মুভমেন্টের সাথে ক্যামেরা কিন্তু খুব বেশি একটা মুভ করবে না। তো সেই জন্য হচ্ছে যতটা সম্ভব ওয়েট অ্যাড করা সম্ভব, হ্যাঁ ততটা ওয়েট অ্যাড করলে কিন্তু আপনি দারুণ শেক ছাড়া মানে শেক ছাড়া আপনি দারুণ একটা ফুটেজ সেখান থেকে পেয়ে যাবেন। তো এর জন্য হচ্ছে আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন যে আপনি কিভাবে ক্যামেরায় অ্যাড ওয়েট করবেন। হ্যাঁ, তো এই ভিডিওগুলো দেখলেই হচ্ছে আপনি মূলত বুঝতে পারবেন যে আসলে ঠিক কিভাবে আপনি আপনার ক্যামেরায় কতটুকু ওয়েট অ্যাড করলে এবং কিভাবে আপনি নড়াচড়া করলে আপনি দারুণ সব ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। এরপরে আছে হচ্ছে মুভ সাইডলি। আমরা অনেক ক্ষেত্রে কি করি যে আমাদের সাবজেক্ট যদি সামনাসামনি হাঁটে তো সাইডলি আমরা যখন শট নিই তখন হচ্ছে তার দিকে ক্যামেরা তাক করে তার মতো করেই হাঁটা শুরু করি বা সাইডলি আমরা হাঁটতে থাকি। তো এই ক্ষেত্রে কিন্তু ফুটেজের মান খুবই ডাউন হয়ে যায়। তো এইটার সমাধানে আপনি যেটা করতে পারেন তা হলো আপনি জাস্ট ক্যামেরাটিকে ডান দিকে ঘুরিয়ে ধরে আপনি সোজাসুজি হচ্ছে হাঁটতে থাকলেন। এর ফলে কি হলো, আপনার সাবজেক্টের সাথে আপনিও হাঁটতে থাকলেন কিন্তু আপনি সাবজেক্টের সাইডেই হাঁটতেছেন কিন্তু দারুণ সাইডলি একটা শট সেখান থেকে পেয়ে যাবেন, যেমনটি হচ্ছে আপনারা এই ছবিতেই দেখতে পাচ্ছেন। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা কত কম কষ্ট করে কত কোয়ালিটিফুল কন্টেন্ট বের করে আনতে পারি। একটু মাথা খাটাবেন, একটু টেকনিক রাখবেন যে আসলে এই শটটা কত সহজ ওয়েতে নেওয়া যায়, এই শটটা উইদাউট শেক মানে ক্যামেরা শেক করবে না, ফুটেজ শেক করবে না, কত সহজে এটা নেওয়া যায়। তো এই ধরনের আইডিয়াগুলো একটু জেনারেট করবেন কাইন্ডলি। আর যে ধরনের আইডিয়াগুলো সম্পর্কে আমি আপনাদের ধারণা দিয়েছি, বর্ণনা করেছি, এগুলো হচ্ছে একটু মাথার মধ্যে রাখবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে টপ হ্যান্ডেল। আমরা ক্যামেরাতে যদি টপ হ্যান্ডেল ইউজ করি তাহলে হচ্ছে এটা ধরতে খুব একটা দারুণ গ্রিপ পাওয়া যায়। অর্থাৎ আপনি এটা ধরে আপনি নিচ থেকে যদি কোনো শট নিতে চান, উপর থেকে কোনো শট নিতে চান, তবে সেক্ষেত্রে দারুণ দারুণ সব শট নিতে পারবেন। তো টপ হ্যান্ডেলগুলো হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের অনলাইন স্টোরগুলোতে পেয়ে যাবেন বা ক্যামেরা অ্যাক্সেসরিজ বিক্রি হয় এই ধরনের দোকানগুলোতে পেয়ে যাবেন। তো টপ হ্যান্ডেল ব্যবহার করলে যে জিনিসটা হয় যে আপনি দারুণ একটা গ্রিপ পাওয়ার সাথে সাথে আপনি যখন মুভ করবেন তখন কিন্তু ক্যামেরা খুব একটা বেশি শেক করবে না বা মুভ করবে না। হ্যাঁ, আপনার হাত যত স্মুথলি মুভ করবেন ক্যামেরাও কিন্তু ততটা স্মুথলি মুভ করবে। আপনি দুই সাইড থেকে ক্যামেরা ধরার থেকে উপরের দিকে হচ্ছে টপ হ্যান্ডেল দিয়ে ক্যামেরাটা ধরা অনেক বেশি সুবিধাজনক। তো আপনারা এই পদ্ধতিও অবলম্বন করতে পারেন। এরপরে আছে হচ্ছে ইউজ ইউর ক্যামেরা স্ট্রাপ। দেখেন, আমরা অনেকেই কি করছি যে ডিএসএলআর ক্যামেরা কেনার পর আমরা ডিএসএলআর ক্যামেরার হচ্ছে স্ট্রাপ বা ফিতা খুলে ফেলি। হ্যাঁ, আমরা মনে করি যে এর আসলেই কোনো কাজ নেই, কিন্তু আনফর্চুনেটলি হোক বা ফর্চুনেটলি এর অনেকগুলো কাজ রয়েছে। আপনি এই স্ট্রাপ বিভিন্নভাবে ইউজ করতে পারেন। স্ট্রাপ ব্যবহার করে আপনি দারুণ সব শট নিতে পারেন। আপনি এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে এইভাবেও যে ক্যামেরা ধরে নিয়ে খুব স্মুথলি শট দেওয়া যায় সেটা কিন্তু আপনি আগে জানতেন না। তো কাইন্ডলি হচ্ছে সবসময় ক্যামেরার সাথে স্ট্রাপ রাখবেন। স্ট্রাপ যে শুধুমাত্র হচ্ছে আপনার শটের ক্ষেত্রে কাজে লাগবে এমনটা না, এটা হচ্ছে আপনার ক্যামেরাটিকেও বাঁচাবে। কারণ আপনি যখন একটা নর্মাল হাতে করে নিয়ে শট দিবেন তো এই ফিতাটা হচ্ছে একটা সেফটি হিসেবে কাজ করবে। আর সেই সাথে এই ফিতার অনেকগুলো শট মানে অনেকগুলো ওয়েতে ফিতাটাকে ইউজ করে আপনি অনেক দারুণ দারুণ শটগুলো নিতে পারবেন নর্মালি। তো ব্যাপার হচ্ছে আমরা যখনই আউটডোরে শটে যাব অবশ্যই ক্যামেরা স্ট্রাপটা নিয়ে যাব, যাতে করে হচ্ছে আমরা কখন কোন ধরনের শটে লেগে যায় বা কখন কোন ধরনের শট লাগে তো তখন সেটাকে ইউজ করবো আর কি। তো কাইন্ডলি আমরা প্রত্যেকেই হচ্ছে আউটডোরে শট যাওয়ার ক্ষেত্রে ক্যামেরা স্ট্রাপ নিয়ে বের হবো। ক্যামেরা স্ট্রাপ দিয়ে হচ্ছে ট্রানজিশন শটও নেওয়া যায়। আপনি এইভাবে তো ক্যামেরার
স্ট্রাপ ব্যবহার করে শট নিতে পারবেন। সেই সাথে হচ্ছে ক্যামেরা স্ট্রাপ এভাবে করেও হচ্ছে কিন্তু মুভ করেও কিন্তু দারুণ সব কি বলে ট্রানজেকশন শট সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আপনারা প্রত্যেকেই যতটা সম্ভব হচ্ছে ক্যামেরার স্ট্রাপ দিয়ে খুব সহজেই হচ্ছে কোন কোন ধরনের শট নেওয়া যায় সেই সব আইডিয়াগুলো একটু জেনারেট করে দেন আউটডোরে যখন শট যাবেন তখন সেই অনুপাতে হচ্ছে শটগুলো নেবেন। তো আশা করছি হচ্ছে আমি যতগুলো বিষয় সম্পর্কে আপনাদের আলোচনা করেছি আপনারা প্রত্যেকটা বিষয় হচ্ছে খুব সুন্দরভাবে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। তো প্রত্যেকটা বিষয় আপনারা শুধু একটু মেনটেন করলেই হচ্ছে। আমরা যেহেতু ভিডিওগ্রাফি করব বা সিনেমাটোগ্রাফি করব সেহেতু হচ্ছে আমাদের প্রত্যেকটা বিষয় একটু মাথায় রাখা দরকার। যে সকল বিষয়গুলো শিখছি বা শিখেছি এগুলো প্র্যাকটিক্যালি একটু ইউজ করে দেখবেন। প্র্যাকটিক্যাল করলেই কিন্তু আপনি দেন অনেক কিছু শিখতে পারবেন। আপনি যদি প্র্যাকটিক্যাল না করেন দেন কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না। কারণ আপনার মেইন থিমই যদি হয় হচ্ছে ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি সেহেতু আপনার যথেষ্ট প্র্যাকটিসের দরকার। আপনি যতটা প্র্যাকটিস করতে পারবেন আপনি কিন্তু ঠিক ততটা কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করে ফেলতে পারবেন। তো আশা করছি আমি ক্লাসে আপনাদের যতটা সম্ভব আমি বোঝাতে পেরেছি। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তো কাইন্ডলি সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন যে আসলে ঠিক কার কি কোশ্চেন রয়েছে। তো চলে যাব হচ্ছে প্রশ্নোত্তর পর্বে। ওকে, ওকে। ওকে, ওকে। আচ্ছা, এখানে আহ, মিরাজ ভাই বলেছেন যে স্ক্রিনশট কখন নিব। আমি তো ক্লাসের ভেতরেই হচ্ছে স্ক্রিনশট নেওয়ার কথা বলে দিয়েছি। আপনি তখন নেননি কেন? এটা হচ্ছে মেইন ব্যাপার। আপনার তখন স্ক্রিনশট নেওয়া উচিত ছিল। তো আমাদের যাদের কোশ্চেন রয়েছে আমরা কাইন্ডলি একটু দ্রুত কোশ্চেনগুলো করে নিব। আহ, জাবের আহমেদ ভাই বলেছেন স্যার মোবাইল অ্যাপসের ভিডিওগুলো কোথায় কবে পাবো? আর 2-3 দিন অপেক্ষা করেন। আপনাদের হচ্ছে যে প্র্যাকটিক্যাল ক্লাসে যে ভিডিও আপলোড দেওয়ার কথা রয়েছে সেই সাথেই হচ্ছে আপনাদের ফোনের যে অ্যাপসগুলো দেওয়ার কথা রয়েছে সেগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, মৌ আচ্ছা, মৌমুদ শরীফ ভাই বলেছেন হচ্ছে আমাদের যাদের কোশ্চেন রয়েছে আমরা কাইন্ডলি একটু দ্রুত কোশ্চেনগুলো করে নিব।
আচ্ছা, এইখানে হচ্ছে আহ, নাজমুল ভাই বলেছেন ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ নাজমুল ভাই, ক্লাসটি মনোযোগ সহকারে করবার জন্য। শঙ্কর কুমার রায় ভাই বলেছেন আপাতত কোনো কোশ্চেন নেই, তবে প্র্যাকটিস করার সময় একটু প্রবলেম ফেস করতে হচ্ছে। সমস্যা নেই, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ততই দেখবেন যে সমস্যাগুলো দ্রুত সলভ হয়ে যাবে। আহ, বাকিউল্লাহ ভাই বলেছেন স্যার স্কাইপেতে কবে একটা কথা জানার জন্য বলছিলাম কিন্তু এখনো কোনো রিপ্লাই আসলো না। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আপনি আরেকবার নক দেন, আমি টেকনিক্যাল টিমকে বলে দিচ্ছি যাতে স্কাইপের রিপ্লাইগুলো হচ্ছে খুব দ্রুত দিয়ে দেয়। আম, এই পাপ্পু ভাই বলেছেন অনেক কিছুই অজানা ছিল, এই 4টি ক্লাসে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ মায়াজালকে। ধন্যবাদ পাপ্পু ভাই ক্লাসে মনোযোগ সহকারে করবার জন্য। মিরাজ ভাই বলেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল ক্লাসটা, সবই বুঝেছি। ধন্যবাদ মিরাজ ভাই ক্লাসটি মনোযোগ সহকারে করবার জন্য। জাবের আহমেদ ভাই বলেছেন স্যার অনেক কিছুই শিখতে পেরেছি, ধন্যবাদ। আর একটা বন্ধু বলে খারাপ ছবি তুলি এটা কেউ বলবেন আশা করি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। সাকিব ভাই বলেছেন আমরা ফোন প্লাস ক্যামেরা দিয়ে বিভিন্ন শট শিখবো, কবে শিখবো? আচ্ছা, বেসিক্যালি আমি তো সব কিছু শিখিয়ে দিয়েছি, আপনারা শুধু এখন প্র্যাকটিস করতে হবে, আর কোনো কিছু করার নেই। আমি জাস্ট হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ক্লাস রাখবো আপনাদের, সেই ক্লাসটি হচ্ছে আমি আপলোড করে দিব, আপনারা সেখান থেকে হচ্ছে দেখে নিতে পারবেন। সদীপ ভাই বলেছেন ভাইয়া ক্লাসটি সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ সদীপ ভাই ক্লাসটি মনোযোগ সহকারে করবার জন্য। নাজিম ভাই বলেছেন আলহামদুলিল্লাহ ভালো বুঝতে পেরেছি, ধন্যবাদ নাজিম ভাই। তো আর কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কাইন্ডলি একটু দ্রুত কোশ্চেনগুলো করে নিব। আচ্ছা, এখানে হচ্ছে আহ, ইয়াসিন ভাই বলেছেন আপনার বোঝানোর ধরনটা অনেক সুন্দর ছিল, তাই যতদূর মনে হচ্ছে ভালো মতো বুঝতে পেরেছি আজকের ক্লাসটার আলোচনাগুলো। ধন্যবাদ ইয়াসিন ভাই ক্লাসটি মনোযোগ সহকারে করবার জন্য। ফাহিম ভাই বলেছেন থ্যাংক ইউ স্যার, অলমোস্ট এভরিথিং ইজ ওকে, টুডে ক্লাস ইজ ভেরি নাইস। আচ্ছা ঠিক আছে ফাহিম ভাই, কোনো সমস্যা নেই, ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে করবার জন্য। আচ্ছা, আই থিঙ্ক আর কারো কোনো কোশ্চেন নেই। আশা করছি ক্লাসটি আপনারা সবাই ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।